আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো তারা একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। যারা জয়েন করছো তারা একটু আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। আমরা এখনই শুরু করব। গত ক্লাসে আমরা নির্দিষ্ট যোগজ স্টার্ট করছিলাম। নির্দিষ্ট যোগজ। তো নির্দিষ্ট যোগজ বলতে আমরা আসলে বুঝি কি? আমরা নির্দিষ্ট যোগজ বলতে বুঝি হচ্ছে যেটা আমাকে ফিক্সড একটা মান দিবে, আমার লিমিটটা দেওয়া থাকে। এক কথায় এখানে আমরা বলতে পারি হচ্ছে আমাদের আপার অ্যান্ড লোয়ার লিমিট দেয়া থাকে। তাহলে আপার অ্যান্ড লোয়ার লিমিট দেওয়া থাকলে তাকে আমরা বলি হচ্ছে নির্দিষ্ট যোগজ। এবং এখানে আমরা জানি হচ্ছে নির্দিষ্ট যোগজে সি ব্যবহার করা লাগে না। আর আমরা অনির্দিষ্ট যোগজে দেখছিলাম একটা ম্যাথ যদি আমি দুইটা নিয়মে করি আমার আনসার দুইটা আসতে পারে, কিন্তু নির্দিষ্ট যোগজে তোমার দুইটা নিয়মে করলেও ফাইনালি আনসারটা সেম আসবে। কেন? কারণ এটা ফিক্সড। ওইখানে হচ্ছে আমার দুইটা ইকুয়েশন দেখতে দুরকম, কিন্তু আমি যখন এখানে লিমিটগুলো বসাই দিব তখন আনসার সেম আসবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, অনির্দিষ্ট যোগজে আমরা একটা কথা বলতাম যে ভাইয়া আমি এক নিয়মে করলাম, আমার বন্ধু আরেক নিয়মে করলো, আমার একটা আনসার আসলো, আমার বন্ধুর আরেকটা আনসার আসলো, কোনটা সঠিক? যদি সব কিছু ঠিকঠাক থাকে দুইটাই সঠিক। কিন্তু নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে তুমি যে নিয়মে অ্যাপ্লাই করো না কেন ফাইনালি মান বসানোর পর আনসার একটাই আসবে, সবার সেম। তারপর হচ্ছে আমাদের নির্দিষ্ট আমরা সি ব্যবহার করা লাগে না, এটা দেখছিলাম। এবং এই ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে জেড ধরলে আমাদের এই ক্ষেত্রে জেড ধরলে লিমিটও পরিবর্তন করা লাগে। আর আগের ম্যাথগুলোতে যেরকম জেড ধরার পর ফাইনালি আবার জেটের মানটা বসাইতে হইতো, এক্ষেত্রে যেহেতু তুমি লিমিটটা জেটে রূপান্তর করে ফেলছো এক্ষেত্রে আর জেটের মান বসানো প্রয়োজন হয় না। এর মানে এক্সট্রা করে জেড এর মান বসানো লাগে না। এই অধ্যায়ের যতগুলা ম্যাথ আছে ম্যাক্সিমাম আগের ম্যাথ, হ্যাঁ, ওই আগের ম্যাথগুলোর মধ্যে আমরা জাস্ট কয়েকটা ম্যাথ করাইয়া তোমাকে এই অধ্যায় সম্পর্কে একটু পরিচিত করাই দিচ্ছি। তো আজকে আমরা যে কাজটা করব, আমি জানি এখানকার তুমি সব ম্যাথই পারবা, খালি কিছু ম্যাথ পারবা না। আমরা এখানে 95% করা আছে, আমাদের 95% করা আছে। বাকি 5% আমরা আজকে করব। বাকি 5% আমরা কি করব? আজকে করব। মানে আমাদের তো আমরা বলছিলামই গত ক্লাসে, যেমন আমাদের বোর্ডে যে ম্যাথটা লেখা আছে এটাও তোমাদের আগে থেকে করা আছে। পার্থক্য হচ্ছে একটাই, এখন লিমিট ধরতে হবে, এখন লিমিটটা দেওয়া আছে, তখন লিমিটটা দেওয়া ছিল না। তো আমাদের লিমিট দেওয়া থাকলে এক্সট্রা করে কী কাজ করতে হবে সেটা আমরা খুব ভালো করেই জানি। তো আসো আমরা শুরু করে দিই। বলো আমরা শুরু করব কি না বলো। শুরু করতে পারি কিনা? আমরা শুরু করতে পারি কিনা বলো, শুরু করতে পারি কিনা? ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের বসে থাকার কোনো কারণ নাই, আমাদের এখানে শুরু করে দিব। আমরা অনেকগুলো ম্যাথই আমাদের করা লাগবে, অর্থাৎ করা ম্যাথও আমাদেরকে আবার করতে হবে, তো যার কারণে প্রচুর টাইম লাগবে। তো আসো আমরা শুরু করি। আজকে আমাদের এই অধ্যায়টা কভার করা লাগবে অবশ্যই। তো আমরা এই ম্যাথটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, আমি আর জিজ্ঞেস করবো না, কারণ তোমরা খুব ভালো করেই জানো এই ম্যাথটার মধ্যে ভাইয়া আমাদের এখানে যে আমি মনে কোয়েশ্চেন ভুল তুলছি। এখানে তো tan ইনভার্স x স্কোয়ার হওয়ার কথা। tan ইনভার্স x স্কোয়ার হওয়ার কথা, ঠিক আছে না? হ্যাঁ, tan ইনভার্স x স্কোয়ার হোল স্কোয়ার হওয়ার কথা এটা। তো আমরা তো এই মেতে আমরা বলতেই পারি ধরি, কি ধরবো? tan ইনভার্স x স্কোয়ার, এটাকে আমরা জেড ধরবো। তাহলে ddx অফ tan ইনভার্স x সমান কত? 1/1 প্লাস x স্কোয়ার। তো x স্কোয়ার যেটা আছে তাকে স্কোয়ার করলে x⁴ হবে, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নট x, সো ইউ নিড টু ডিফারেন্সিয়েট ইট অ্যাগেইন। তো আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে, dx ইকুয়ালস টু হচ্ছে dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি
2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 dx ইকুয়ালস টু dz। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এই যে আমাদের 2x ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 dx এটা আমাদের আছে। সো আমরা এখান থেকে বলতে পারবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স এর মান হচ্ছে জেড, জেডের উপরে স্কোয়ার আছে ডি স্কোয়ার জেড স্কোয়ার ডিজেড। কিন্তু ঝামেলা হচ্ছে ভাইয়া কোন জায়গায়? ঝামেলা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের এখানে এই যে আমরা বর্তমানে এখানে আমাদের ছিল হচ্ছে এক্স হিসাবে অন্তরীকরণ করবো, লিমিটটাও এক্সের দেওয়া, যেহেতু আমি জেডে কনভার্ট করলাম আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। এই জায়গায় সবাই ভুল করে, আমি বারবার এই কথাটা বলতেছি, ওই কারণে আমি এই ম্যাথটা করাইতাম না, করাচ্ছি একটাই কারণে যাতে করে লিমিটের কথাটা তোমাদেরকে আবার স্মরণ করাই দিতে পারি। তাহলে আমাদের লিমিটটা মাস্ট তোমাকে কী করতে হবে? অবশ্যই লিমিটটা তোমাকে আবার পুনরায় করতে হবে। তাহলে আমাদের এক্স ছিল লিমিট জেড, এক্সের লিমিট কে ছিল ভাইয়া? এক্সের লিমিট ছিল 0 এবং 1, এক্সের লিমিট ছিল 0, এক্সের লিমিট ছিল 1। এবার আসো এক্স থেকে জেডে রূপান্তর করছো কি দিয়ে ভাইয়া? আমরা টেন ইনভার্স যে এক্স স্কোয়ার এটাকে জেড ধরেই কিন্তু আমরা এক্স থেকে জেডে রূপান্তর করছি। তাহলে এক্সের মান যদি আমার 0 হয় তাহলে আমরা বলতে পারবো টেন ইনভার্স 0 স্কোয়ার এর মানে হচ্ছে টেন ইনভার্স 0, টেন ইনভার্স 0 মান হচ্ছে টেন কতর মান 0 ভাইয়া? টেন 0 ডিগ্রির মান 0, টেন ইনভার্স চলে যাবে 0। অ্যাকচুয়ালি তুমি এক্সের মান যখন 0, জেডের মান তখন তুমি 0ই পাচ্ছ, জেডের মান তুমি কত পাচ্ছ? 0 পাচ্ছ। এবার আসো ভাইয়া আমাদের এটাই শেষ। এবার হচ্ছে এক্সের লিমিট যদি 1 হয়, এক্সের লিমিট 1 হলে আমরা বলতে পারবো টেন ইনভার্স এক্সের মান 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 1, তাহলে টেন ইনভার্স 1। এবার আসো টেন কতর মান 1, আমরা জানি 10 45 ডিগ্রি, দ্যাট মিনস 10 5/4, এটার ভ্যালু হচ্ছে 1। টেন ইনভার্স ক্যান্সেল আউট, সো আমাদের এটা আসবে 5/4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 5/4। তাহলে তোমাদের এক্সের লিমিট যেখানে 0 ছিল, এক্সের লিমিট যেখানে 0 ছিল, জেডের লিমিটও সেখানে 0। তাহলে এক্সের মান যেখানে 0, জেডের মানও সেখানে 0। এক্সের লিমিট যেখানে 1 ছিল, জেডের লিমিট সেখানে 5/4, সো এখানে আমাদের হবে হচ্ছে 5/4। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে চলে যেতে পারবো। আমার জেডের আর নতুন করে মান বসানোর কোনো প্রয়োজন নাই, অলরেডি আমরা জেডে রূপান্তর করে ফেলছি, এখান থেকে আমরা আনসার পেয়ে যাব। তো আসো আমাদের এখান থেকে বলা যায় জেড স্কোয়ারকে যোগজীকরণ করলে আমাদের আসবে জেড কিউব ডিভাইডেড বাই 3, থার্ড ব্র্যাকেট দিলাম, আমাদের এখানে 5/4, এখানে 0। এবার আসি ভাইয়া 1/3টা বের করে নিয়ে আসি। তাহলে এই যে জেড কিউব তার মধ্যে থার্ড ব্র্যাকেট দিলে উপরে আপার লিমিট 5/4, লোয়ার লিমিট 0, আমরা বলতে পারি 1/3 জেটের মান কত? 5/4। তাহলে যেহেতু এটা লিমিটটা জেটের, তাহলে 5/4 হোল কিউব মাইনাস 0 কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আমাদের সুবিধা হবে। তাহলে বলতে পারি 1/3 ভাইয়া উপরে হচ্ছে 5 কিউব, নিচে হচ্ছে ভাইয়া 4 কিউব। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আনসার কত আসবে আমি একটু দেখে বলি। আনসারটা আসবে হচ্ছে 5 কিউব ডিভাইডেড বাই 192। তাহলে আমার আনসার আসবে 5 কিউব ডিভাইডেড বাই 192, এটা হচ্ছে আমার আনসার। যদি কখনো একক বলতে বলে তাহলে এটার একক হবে বর্গ একক, কারণ এটা আমাদের ক্ষেত্রফল মিন করে। বলো বুঝছি কিনা? এই ম্যাথ বুঝছি কিনা বলো, কুইক তাড়াতাড়ি বলো, এই ম্যাথটা আমরা বুঝছি কিনা? এই ম্যাথটা আমরা বুঝছি কিনা? এই ওদের ম্যাথগুলো সবগুলো হচ্ছে আমাদের আগের ম্যাথ, তবে কয়েকটা এক্সেপশনাল ম্যাথ আছে যেগুলো আমরা এখানে করব, যে একটু আমাদের আমি জাস্ট চাচ্ছি হচ্ছে তোমার এখানে ডিফারেন্ট টাইপসের যে ম্যাথগুলো আছে সেগুলো আমি করাই দিয়ে যাতে করে তোমাকে পূর্ববর্তী নিয়মগুলো আবার স্মরণ করাই দিতে পারি। তানবিল সুলতানা ইস্পা ভাইয়া 45 ডিগ্রি দিলে হবে না? না ভাইয়া 45 ডিগ্রি দিলে হবে না, কারণ হচ্ছে তোমার একটা জিনিস মনে আছে, তোমাকে আমরা যখন করাইছিলাম, যদি আমি তোমাকে বলতাম ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি এটা করো ডিএক্স, তখন কিন্তু তুমি এটাকে ইন্টিগ্রেশন করতা না, তখন তুমি যে কাজটা করতা ডিগ্রিটাকে প্রথমে রেডিয়ানে নিতা, সাইন 5x ডিভাইডেড বাই 180, এরপর যাইয়ে তুমি তাকে ইন্টিগ্রেশন করতা। এর মানে আমাদের ক্যালকুলাসের মধ্যে আমরা সবসময় রেডিয়ানে রূপান্তর করে দেখাই, সো তোমাকে অলরেডি রেডিয়ানে দেখাইতে হবে। এখন তুমি ফাইনালি যদি এখানে পায়ের মান বসাই দাও, বসালে একটা আনসার পাবো অবশ্যই। পায়ের মান এখানে 180 বসাই তুমি একটা, এখানে তো 180 বসবে না, এখানে অ্যাকচুয়ালি আমাদের 3.1416 বসবে, কারণ ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে। সো তোমাকে এখানে রেডিয়ানেই রাখতে হবে, তুমি কখনো ডিগ্রিতে রাখতে পারবে না। সো তোমাকে অলওয়েজ পায়ের মান পাই আকারে রাখতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবা। আমরা এই সকল ম্যাথে সবসময় কিসে রাখবো? পাইতে রাখবো। এবার আসো তোমাকে আরেকটা ম্যাথ করাই, ইন্টিগ্রেশন অফ 1 থেকে √e(x ln x dx)। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা আরেকটা ম্যাথ করি, ইন্টিগ্রেশন অফ 1 থেকে শুরু করে √e(x ln x dx), এটাই হচ্ছে আমার ম্যাথ। দেখি তোমরা একটু কমেন্টে বলো তো কার সূত্র করতে হবে। এই ম্যাথটা দেখে তোমার কার সূত্র করবা বলে মনে হয়? কার সূত্র করতে হবে তোমরাই বলো, কার সূত্র করতে হবে? আমার এই ম্যাথ যেটা সেটা কার সূত্র করতে হবে?
সাইফুল ইসলাম, লন এক্স ইন্টু টেন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন কীভাবে করবো? ভেরি সিম্পল। আমাদের ইন্টিগ্রেশন অফ লন এক্স ইন্টু টেন ইনভার্স এক্স, তুমি একটাকে ইউ ধরো আরেকটাকে বি ধরো। আমার লিয়েট নিয়ম LIETE, লিয়েট, যেটা আগে থাকে তাকে কী ধরতে হয়? ইউ ধরতে হয়। এই এলটাকে তুমি ইউ ধরবা, এটাকে বি ধরবা। তবে আমাদের সত্যি কথা বলতে কি জানো, আমাদের এখানে সাধারণত আমরা দেখছিলাম হচ্ছে ভাইয়া, আমাদের এই প্রথম যে দুইটা মনে করো লগারিদমিক আর ইনভার্সের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। সে আলাদা বৈশিষ্ট্যটা কি? তোমার লগারিদমিকের ক্ষেত্রে মনে করো শুধু লনেসকে ইন্টিগ্রেশন করতে বলছে, তখন কিন্তু আমি এটা সত্যি সরাসরি জানি না, ওই কারণে আমি আলাদা করে একটা 1 নিয়ে এসে করতাম। আমাকে মনে করো টেন ইনভার্স এক্স করতে বলছে, তখন আমি তাকে আলাদা করে নিয়ে করতাম। তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এই সকল ম্যাথের ক্ষেত্রে তুমি আসলে কোনোটাকেই ইন্টিগ্রেশন করা ইজি না, যার কারণে এগুলো খুবই কমপ্লেক্স ফরম্যাট হয়ে যায়। তো এই ক্ষেত্রে তুমি যখন করবা মাঝখানে যেয়ে দেখবা যে ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স পাইছ, এটাকে তখন তোমার কী করতে হবে জানো? যেমন মনে করো আমি যদি করি ইন্টিগ্রেশন অফ ইউ বি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ডারি ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে 1/x, ইন্টিগ্রেশন অফ বিডিএক্স মানে হচ্ছে টেন ইনভার্স এক্স ডিএক্স, হ্যাঁ, এটাকে আবার ডিএক্স। তো অ্যাকচুয়ালি তোমার এই ম্যাথটা খুবই হার্ড লেভেলে হয়ে যাবে, যেগুলো আমাদের ইন্টারমিডিয়েটে লাগে না, অ্যাডভান্স লেভেল আমরা ইঞ্জিনিয়ারিং লেভেলে করি এগুলো। তো অ্যাকচুয়ালি তোমাকে এবার করতে হবে কি জানো, এই টেন ইনভার্স এক্স ডিএক্স এটাকে করার জন্য আলাদা করে এটাকে আবার যোগযোগ করতে হবে, কারণ এখানে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো তুমি টেন ইনভার্স এক্সকে আবার আলাদা করে এই ম্যাথটা করো, টেন ইনভার্স এক্স ডিএক্স। এটা করার পর যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটা এখানে বসাবা, বসানোর পর সেই অ্যান্সারটা বসানোর পর যা পাবা তার সাথে 1/x গুণ করে তাকে আবার যোগযোগকরণ করবা, বিশাল ম্যাথ হয়ে যাবে, যেটা ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত আসে না। ওকে, এবার আসি হচ্ছে আমরা এখানে আসি, আমাদের এখানে যেটা আসে আমাদের বোর্ডে যে ম্যাথটা দেওয়া আছে, তো আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটের ম্যাথগুলো যেগুলো আসে LIETE লিয়েট, তো লিয়েট LIATE লিয়েট, তো লিয়েটের মধ্যে তোমার লগারিদম আমাদের এখানে আলাদা করে আসে। লগারিদমের ম্যাথগুলো দুইভাবে আসতে পারে, হয় লগারিদম আলাদা, যদি লগারিদম আলাদা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স, তাহলে তোমার দেখা যাবে এখানে একটা মনে 1 আনতে হবে, ওকে। অথবা লগারিদমের সাথে ইনভার্স থাকে না, এই দুইটার মধ্যেই যত ঝামেলা, এটার সাথে অ্যালজেব্রিক থাকতে পারে, ট্রিগোনোমেট্রিক থাকতে পারে, এক্সপোনেনশিয়াল থাকতে পারে। যেমন আমাদের এখানে এক্স লন এক্স থাকলো, একটা অ্যালজেব্রিক থাকলো, আমার এখানে থাকলো মনে করো ট্রিগোনোমেট্রিক, তাহলে আমাদের লন এক্স ইন্টু সাইন এক্স থাকলো, তোমার এক্সপোনেনশিয়াল e⁴x লন এক্স থাকলো, এরকম থাকে। কিন্তু লগারিদমিকের সাথে ইনভার্স আসলে অ্যাকচুয়ালি থাকে না মানে ওই ম্যাথগুলো মোর দেন কমপ্লেক্স হয়ে যায়, সো আমাদের সিলেবাস অনুযায়ী ওগুলো নাই বলা চলে। আর ইনভার্সের ক্ষেত্রে সেম, শুধু ইনভার্স দিয়ে আসতে পারে, যেমন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স, প্রত্যেকটা একটা ইনভার্স, কিছু না থাকলে মনে একটা 1 নিতে হয়। অথবা ইনভার্সের সাথে অ্যালজেব্রিক থাকতে পারে, আমাদের যেমন এক্স সাইন ইনভার্স এক্স, ইনভার্সের সাথে ট্রিগোনোমেট্রিক থাকতে পারে, হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের tan x সাইন ইনভার্স এক্স। তারপর হচ্ছে ইনভার্সের সাথে আমাদের আবার এক্সপোনেনশিয়াল থাকতে পারে, যেমন আমাদের e⁴x tan ইনভার্স এক্স। সো লেসন আমাদের এগুলোই থাকতে পারে। তো এগুলো নিয়ে তোমার খুব একটা মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই, যেগুলো আমাদের থাকবে এগুলো তুমি খুব ইজিলি পারবা। এখন বোর্ডে আমাদের যে ম্যাথটা, এই ম্যাথটাও তুমি বুঝতে পারতেছো ভাই ইউবি মেথডে। ইউবি এর ফর্মুলা আশা করি তোমরা সবাই জানো, ইন্টিগ্রেশন অফ ইউবি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, এটা ছিল আমার ফর্মুলা। তাহলে আমাদের এই যে এটা ছিল আমাদের ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা করতাম। তাহলে আমাদের এখানেও ঠিক সেমভাবে তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আসো আমরা সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই যদি করি আমরা কি পাবো দেখো। তাহলে আমাদের এখানে এক্স লন এক্স আছে, তাহলে দেখো এক্সটা হচ্ছে আমার অ্যালজেব্রিক, লন এক্সটা হচ্ছে আমাদের লগারিদমিক। তাহলে লিয়েটের মধ্যে কে আগে আছে? অবশ্যই এলটা আগে আছে, তাহলে তাকে ধরতে হবে ইউ। তাহলে আমরা এটাকে ধরবো হচ্ছে ইউ, আর এটাকে ধরবো হচ্ছে ভি। তাহলে আমরা বলতে পারবো ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মানে হচ্ছে এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স অফ ইউ মানে হচ্ছে লন এক্স ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মানে হচ্ছে আমাদের কি, ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মানে হচ্ছে আমাদের এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তো এখন দেখো এখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে কি অনেকগুলো ইন্টিগ্রেশন হয়ে গেছে না? লিমিট তো এখনও কিন্তু এক্সের লিমিট, সো তুমি লিমিট এটাই দিবা। তো আমরা সব সময় সাজেস্ট করি কি জানো, তোমার যখন এরকম ইউভিওয়ালা ম্যাথগুলোতে যেহেতু বারবার লিমিট ইউজ করাটা খুবই টাফ একটা ব্যাপার এবং কষ্টকর, ওই কারণে আমরা তোমাদেরকে সাজেস্ট করি তুমি লিমিট ছাড়া আগে ম্যাথটা করে ফেলো, অর্থাৎ এক্স লন এক্স ডিএক্স এই ম্যাথটা তুমি আগে করে ফেলো। অর্থাৎ ডাইরেক্ট করলে সমস্যা নেই, তুমি প্রত্যেকটার মধ্যে লিমিট এটাই দিবা, যেহেতু এক্সের লিমিট। আমরা বলি যে তুমি লিমিট ছাড়া আগে ম্যাথটা করো, লিমিট ছাড়া ম্যাথটা করলে কি হবে, লন এক্স
এটাকে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ লন এক্স সমান 1/x, আর এখানে করলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 dx। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ভাইয়া আমাদের 1/2 এক্স স্কোয়ার লন এক্স মাইনাস এখান থেকে 1/2 বের হয়ে চলে আসলে এক্স আর কাটাকাটি গেলে আমাদের এক্স dx। এবার আমরা এখান থেকে বলতে পারি 1/2 এক্স স্কোয়ার লন এক্স মাইনাস 1/2 এখানে আসবে ভাইয়া এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ অফ এক্স স্কোয়ার লন এক্স মাইনাস 1/4 এক্স স্কোয়ার প্লাস সি। এবার আমরা যখন করব এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ডিএক্স এর মান। এবার হচ্ছে আমাদের 0 থেকে √e এক্স লন এক্স ডিএক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন যা পাবো সেটাকে থার্ড ব্র্যাকেটের ভিতর রাখতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতর রাখলাম লন এক্স মাইনাস 1/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি দিব না, আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে। এবার তুমি আপার লিমিটটা প্রথমে বসাই দাও, এরপর লোয়ার লিমিট বসাও, শেষ। অর্থাৎ এখন তুমি কি বলতে পারো ভাই আমি কি সরাসরি করতে পারি না? অবভিয়াসলি পারো। সরাসরি করলে ম্যাথটা একটু তোমাদের কাছে ক্যালকুলেশন একটু গন্ডগোল মনে হইতে পারে, একটু কষ্টকর হয়ে যাবে। এর থেকে বেটার আইডিয়া হচ্ছে তুমি প্রথমে লিমিট ছাড়া ম্যাথটা করে ফেলো। লিমিট ছাড়া ম্যাথটা করার পরে লাস্ট লাইনে ইউবি এর গুলার ক্ষেত্রে আর কি, লাস্ট লাইনে তুমি যে কাজটা করবা যেটা পাইছো প্লাস সিটা বাদ দিয়ে লিমিটগুলো বসাই দিবা, তাহলে আমাদের এখান থেকে আনসার পেয়ে যাবা। বলো আমরা বুঝছি কিনা, এই ম্যাথ বুঝছো কিনা, বলো এই ম্যাথটা বুঝছি কিনা। ও আচ্ছা, লিমিট এখানে সরি লিমিট তো 1 থেকে √e ছিল। আপার লিমিট √e, লোয়ার লিমিট হচ্ছে 1, এখানে 1 ছিল, আমি বলে 0 দিয়েছি, এটা 1 হবে। প্রসিডিউরের কোনো কিছু নাই, মানে হচ্ছে তোমাকে এই ম্যাথটা করতে বলতেছো ইউবি টাইপসের যে ম্যাথগুলা সেগুলোতে যেহেতু এটাকে মনে করো যেমন এই ম্যাথটা তোমাকে করতে দিলে দেখো এর ভিতরে কিন্তু আরও কয়েকবার ইন্টিগ্রেশন করা লাগছে, মানে একটা ইন্টিগ্রেশন করতে যাই কয়েকটা ইন্টিগ্রেশন করা লাগতেছে, এরকম না? হ্যান, তো এই সকল ক্ষেত্রে আমরা যে কথাটা বলি তুমি লিমিট দেওয়া ছাড়া আগে ম্যাথটা করে ফেলো। মানে তুমি লিমিট দিচ্ছ না, কারণ তুমি যদি এখন লিমিট দিতে যাও কী করতে হবে জানো? এখান থেকে বসালে তো এখানে 1 থেকে √e 1 থেকে √e 1 থেকে √e। এবার এখানে করার সময় তোমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে হবে, এখানেও ঠিক সেম। এখন এভাবে করে করে তুমি লাস্ট লাইনে যাতে তো অনেক বড় হয়ে যাবে, এটা ক্যালকুলেশন অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এর থেকে বেটার হচ্ছে তুমি লিমিট ছাড়া একবার করে ফেলো। তো লিমিট ছাড়া যখন করবা তুমি একবার আগের চ্যাপ্টারে ম্যাথ, লিমিট ছাড়া করলে আগের চ্যাপ্টারে ম্যাথ করার পর আমি এতটুকু আসলাম, আসার পর এবার এর পরের লাইনে যেয়ে লিমিটটা দিচ্ছি। যখন লিমিটটা দিচ্ছি তখন লিমিট ছাড়া যে আনসার পাইছি সেই আনসার থেকে প্লাস সিটাকে বাদ দিয়ে থার্ড ব্র্যাকেট দিব, আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে। এবার পুরা রাশি ভিতরে যত জায়গায় এক্স আছে, যেহেতু এক্সের লিমিট সব জায়গায় √e বসাও, মাইনাস ভিতরে যত জায়গায় আমাদের এক্স আছে সব জায়গায় 1 বসাও, ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। হ্যাঁ, এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা পরের অধ্যায়ে হুবহু করা লাগবে। এখন যে ম্যাথটা দেখাবো এই ম্যাথটা পরের অধ্যায়ে হুবহু করা লাগবে, মানে হুবহু এই ম্যাথটা তোমাকে অনেক জায়গায় করা লাগবে, বেশি বেশি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অফ, যদিও তোমরা জানো ইন্টিগ্রেশন অফ 0 থেকে a √a² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা বেশি 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 ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে এই ম্যাথটা আমাদের পরীক্ষা আসতে পারে। তো তোমাকে বলা হলো কী ধরবে, এক্স ইকুয়ালস টু আমরা জানি a sin θ অথবা a cos θ ধরবো। তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম, ধরি এক্স ইকুয়ালস টু a sin θ। তো তুমি যদি এক্স ইকুয়ালস টু a sin θ ধরো তাহলে তুমি এখান থেকে বলতে পারবা dx ইকুয়ালস টু, এটা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো, sin θকে আমি অন্তরীকরণ করলে কি হবে, cos θ হবে, dθ পাবো। সুতরাং আমরা dx ইকুয়ালস টু বলতে পারি a cos θ dθ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইকুয়ালস টু 0 থেকে আমাদের √a² মাইনাস x² মান হচ্ছে a² sin² θ, তাহলে a² sin² θ dx এর মান হচ্ছে a cos θ dθ। কোয়েশ্চেন হলো আমার বর্তমানে লিমিটটা কার, বর্তমানে লিমিটটা হইতে হবে থিটা এর। আমার এটা যে যা দেওয়া আছে সেটা কার লিমিট, x এর লিমিট। সো ইউ নিড টু কনভার্ট ইট ফ্রম এক্স টু থিটা, তোমাকে এক্স থেকে এটাকে থিটাতে কনভার্ট করতে হবে।
তোমার লিমিট ছিল আগে এক্সের, বর্তমানে হচ্ছে থিটাতে বানাইতে হবে। তাহলে আমার লিমিটগুলো কে লিমিটগুলো ছিল হচ্ছে 0 এবং a, দেখো 0 এবং a। তো এক্সের মান যদি 0 হয় থিটার মান কত হবে? আমাদের ইকুয়েশনটা দেখো, x = a sin থিটা, a sin থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো sin থিটা = x/a। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো থিটা = sin ইনভার্স x/a। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা থিটা পাচ্ছি হচ্ছে sin ইনভার্স x/a। এবার তোমাকে বলা হলো x এর মান কত? x এর মান হচ্ছে 0। যদি x এর মান 0 হয় তাহলে তুমি পাচ্ছ হচ্ছে sin ইনভার্স 0/a। sin ইনভার্স 0/a মানে হচ্ছে sin ইনভার্স 0। এবার একটু খেয়াল করো, sin ইনভার্স 0 মানে কতর মান 0? ভাই sin 0 মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে 0 জায়গায় sin 0 দিলাম, sin ইনভার্স ক্যান্সেল আউট, এখান থেকে 0 পাবো। এর মানে থিটার মান আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 0। তাহলে আমরা একটা কথা বলতে পারি, x এর লিমিট যখন 0, থিটার লিমিটটা হচ্ছে তখন 0। অনেকে আমাকে এই কোয়েশ্চেনটা করতে পারো, ভাইয়া আমরা যে এই কনভার্সনটা করলাম এটা কি দেখানো লাগবে? দেখো, এটা দেখানো না দেখানো এটার মধ্যে হারাম হালালের কোনো কিছু নাই। এটা দেখাইলেও উত্তম, না দেখাইলেও উত্তম, সব কিছুই উত্তম, কিন্তু বক্সটা অবশ্যই দেখাইতে হবে। তো আমি সাজেস্ট করি, যখন আমাদের একটু কমপ্লেক্স টাইপের ইকুয়েশন হয় তখন তোমার দেখানোটা উত্তম। তো তুমি এটা দেখাইলেও তোমার ইচ্ছে, না দেখাইলেও তোমার ইচ্ছে, এটার জন্য মার্কস কাটার কোনো নিয়ম নাই। তবে আমি মনে করি এটা দেখাইলে ভালো, যদি তুমি আলাদা করে সাইডে দেখায় আর কি, সাইড নোট সংক্ষিপ্তভাবে দেখাই দিবা। আমাদের দেখানোটাও হালাল, না দেখানোটাও হালাল। তাহলে আসো, এবার হচ্ছে x এর মান যদি a হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া x এর মান যদি কখনো a হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া sin ইনভার্স x/a। x এর মান কত? a/a, a কাটাকাটি গেলে হচ্ছে sin ইনভার্স 1। এবার আমরা এখান থেকে বলতে পারবো sin কতর মান 1, আমরা জানি হচ্ছে ভাইয়া sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, sin ইনভার্স sin 90 ডিগ্রি মান হচ্ছে 5/2। sin ইনভার্স যদি চলে যায় অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5/2। সো আমরা বলতে পারি x এর মান যখন a তখন থিটার মান হচ্ছে ভাইয়া 5/2। সো তোমাকে যে কাজটা করতে হবে, এখানে লিমিট দেওয়ার ক্ষেত্রে x এর মান যখন 0 আমাদের থিটার মানও কিন্তু 0, আবার x এর মান যখন a থিটার মান তখন হচ্ছে 5/2। সো ইউ মাস্ট নিড টু কনভার্ট ইউর লিমিট, তোমাকে অবশ্যই লিমিটটা কনভার্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0 থেকে 5/2 √a² যদি আমি নিই, √a² যদি কমন নিই 1 - sin স্কোয়ার পাবো, যাকে আমরা বলি হচ্ছে cos স্কোয়ার, আমি সরাসরি বলে দিলাম। আর এইদিকে হচ্ছে আমাদের a cos থিটা d থিটা। তাহলে দেখো এখান থেকে 0 থেকে 5/2 আমরা ক্যালকুলেশন করলে এখানে পাবো a cos থিটা, তাই না? √a² চলে যাবে, এখানে একটা a cos থিটা পাবো, এখানে একটা a cos থিটা আছে। এক কথায় আমাদের a² cos স্কোয়ার থিটা আছে d থিটা। এবার আমরা বলতে পারবো ভাইয়া cos স্কোয়ার থাকলে কী করতে হয়? 2 আনতে হয়। তাহলে আমাদের a স্কোয়ারটাকে বের করে নিয়ে আসলাম, বাইরে 2 আনলাম, 0 থেকে 5/2 এখানে থাকে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা d থিটা। 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা কি? a²/2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5/2 2 cos স্কোয়ার থিটা, যেটা তার ফর্মুলা হচ্ছে কত? আমরা জানি 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 + cos 2 থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 + cos 2 থিটা d থিটা। এবার অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, আমাদের a²/2টা থেকে গেল, আমাদের 1কে যোগজীকরণ করলে আমরা পাবো থিটা, প্লাস cos 2 থিটাকে যোগজীকরণ করলে পাবো sin 2 থিটা। যেহেতু এটা অ্যাকচুয়ালি থিটা না, তাকে অন্তরীকরণ করলে 2 পাবো, 2 দ্বারা ভাগ করতে হবে। যোগজীকরণ করা শেষ, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, আপার লিমিট উপরে 5/2, লোয়ার লিমিট নিচে 0। দেখো অ্যাকচুয়ালি আমি কার সাপেক্ষে করছি? থিটার সাপেক্ষে। এখানে কনভার্ট করে লিমিটটা থিটাতে কনভার্ট করছে, দ্যাট মিনস বর্তমানে যে লিমিটগুলো আছে এগুলো কার মান? থিটা এর মান। সো তুমি এই লিমিটগুলো বসাবো হচ্ছে থিটা এর পজিশনে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a²/2, প্রথমে আমি থিটা এর পজিশনে বসাই 5/2 প্লাস sin 2, 5/2 মান হচ্ছে sin 5/2, এটা মাইনাস, এবার পজিশনে 0 বসাবো, 0 প্লাস sin 2 × 0/2। ক্যালকুলেশন করে যা পাবা তাই হচ্ছে তোমার আনসার। বলো বুঝছো কিনা? বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। এই ম্যাথটা আমরা বুঝছি কিনা বলি। এই ম্যাথটা আমরা বুঝছি কিনা বলি। খুবই ইজি ম্যাথ, আমরা আগেও করছি, এখন আবার করতেছি। এর পরের অধ্যায়ে গেলেও আবার এই ম্যাথটাই করবো। এর পরের অধ্যায়ে যখন যাব, মানে সর্বশেষ অধ্যায় যোগজীকরণীয় অ্যাপ্লিকেশন,
অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, সেখানে যখন আমরা যাব তখন আমাকে আবার ঠিক সেম টাইপস অফ ম্যাথ করতে হবে, ইভেন হুবহু এই ম্যাথটাও আমরা সেখানে করব। এবার আসো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাই। এই ধরনের ম্যাথগুলো অনেক সময় এক্সামে আসতে পারে। আমাদের কিছু ম্যাথ আছে আমাদের পরম মানযুক্ত মডুলাস বা পরম মানযুক্ত অর অ্যাবসলিউট ভ্যালু সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে আমাদের অনেকের একটু প্রবলেম হতে পারে। আমি সেই ম্যাথগুলো এখন দেখাবো, একটা ম্যাথই দেখাবো, একটার ভিতর সব কিছু চলে আসবে। সেই একটা ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন অফ, তোমার বইয়েরই ম্যাথ, ইন্টিগ্রেশন অফ 2 থেকে 8 পরম মান অফ x - 5 dx। এই ম্যাথটা আমরা দেখাবো। এটা হচ্ছে এই অধ্যায়ের জন্য স্পেশাল একটা ক্যাটাগরি বলতে পারো। ভাইয়া পরম মানযুক্ত ফাংশনগুলোকে কীভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, পরম মানযুক্ত ফাংশনগুলোকে কীভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি সেটা আমরা এখন দেখব। কে তাহলে একটু খেয়াল করে দেখো, পরম মানযুক্ত যে ফাংশনগুলো এগুলোর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পরম মানের যে প্রপার্টি, ওই প্রপার্টি সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। পরম মানের প্রপার্টি সম্পর্কে যদি তোমার কোনো আইডিয়া না থাকে তখন তুমি ঝামেলায় পড়বা। আর এই পরম মানের প্রপার্টিগুলো আমরা মেইনলি পড়বো হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের 1 নম্বর অধ্যায়, তাও আমরা তোমাদেরকে বলে দিব। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে তোমাদেরকে দেখাবো পরম মানের বেসিক জিনিসটা। পরম মান বলতে কি বোঝায় এটা নিয়ে আমাকে একটু কথা বলতে হবে, কারণ এটা নিয়ে কথা না বললে আমরা এই ধরনের ম্যাথগুলো করতে পারবো না। তো আসো আমরা সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা এটা বলার আগে আমাদেরকে একটু বুঝতে হবে, আমাদের এই ম্যাথটা করার আগে তোমাকে পরম মানের বেসিকটা ক্লিয়ার করতে হবে। পরম মান বলতে আসলে কি বোঝায়, পরম মান বলতে কি বোঝায় সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। না ক্লিয়ার করলে কিন্তু আমরা খুব বড়সড় ঝামেলায় পড়ে যাব, কারণ পরম মান সংক্রান্ত ম্যাথগুলো আমরা এখানে করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে তোমার 9-10 থেকে বেসিক থাকার কথা, তাও আমি আবার করতেছি হচ্ছে পরম মানের যে বেসিকটা। তাহলে আমরা বলতে পারি আমরা বেসিক পড়ব। প্রথমে আগে বেসিক পড়ি, এটা এই অধ্যায়ের বেসিক না, বেসিক্স অফ অ্যাবসলিউট ভ্যালু। সো আমরা অ্যাবসলিউট ভ্যালুর যে বেসিকটা, সেই বেসিকটা আমরা ক্লিয়ার করব। অ্যাবসলিউট ভ্যালু আর পরম মান বলতে অ্যাকচুয়ালি কী মিন করে সেটা আমরা দেখব। তো আসো আমরা অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান বলতে বাংলায় আমরা যাকে বলি হচ্ছে পরম মান। এই পরম মান বলতে আমরা যেটা বুঝি, এই পরম মান বলতে আমরা বুঝি হচ্ছে মূল বিন্দু থেকে কোনো কারো যে দূরত্ব, মূল বিন্দু থেকে কারো দূরত্বকে আমরা বলি হচ্ছে তার পরম মান বা মডুলাস। আমরা আবারও বলি মূল বিন্দু থেকে কারো দূরত্ব, অর্থাৎ যে কারো মূল বিন্দু থেকে দূরত্ব যদি নির্ণয় করতে বলে তাকে আমরা বলি হচ্ছে মডুলাস বা পরম মান। এই পরম মানের আরেকটা নাম হচ্ছে মডুলাস, আমাদের মডুলাস বলা হয়। তো মডুলাস বা পরম মান বলতে আমরা মূল বিন্দু থেকে কারো দূরত্ব মিন করি। এখন একটু অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, আমাদের এখানে একটু দেখো, এই যে এটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্তেশিয়ান কোঅর্ডিনেটে আমাদের এটা স্থানাঙ্ক ব্যবস্থায়, এটা হচ্ছে আমার অরিজিন অর মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে কোনো একটা পয়েন্ট চুজ করলাম, লেট আমাদের এখান থেকে যে ডিস্টেন্সটা সেটা 2 মনে করো, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2,0। আবার এখান থেকে যদি আমরা বলি, এদিকে যদি আমরা যাই, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -2,0। এখন আমি যদি বলি এটা আমাদের কতটুকু ডিস্টেন্স, আমরা যদি বলি ভাই আমাদের এই দূরত্ব আর এই দূরত্ব, এই ডিস্টেন্স একটু খেয়াল করো, এই 20 বিন্দুটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে ভাইয়া দেখো, 20 বিন্দুটা মূল বিন্দু থেকে 2 একক দূরে, -20 বিন্দুটা মূল বিন্দু থেকে কত একক দূরে, তাও কিন্তু 2 একক দূরে। এর মানে হচ্ছে আমাদের এটাও 2, এটা হচ্ছে কোন 2, এই যে এই 2, এটা কোন 2, এই 2। কিন্তু ভাইয়া আমার এখানে যখন এইদিকে যাচ্ছি এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2, কেন আপনি এখানে শুধু 2 একক দিলেন? কারণ আমরা বলছিলাম দূরত্ব, এটা হচ্ছে স্থানাঙ্ক ডান দিকে নাকি বাম দিকে তার উপর ডিপেন্ড করে পজিটিভ অর নেগেটিভ সাইন আমরা বসাবো, কিন্তু দূরত্ব অলওয়েজ পজিটিভ রাশি। তাহলে আমরা বলতে পারবো এই 2 এর পরম মান মানে হচ্ছে আমাদের 2, -2 এর পরম মান হচ্ছে আমাদের 2। তাহলে 2 এর পরম মানও 2, -2 এর পরম মানও আমাদের 2।
আগে বলো আমার এই কথাটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি, পরমাণু এমন একটা জিনিস সে আমাকে ধনাত্মক মান আউটপুট দেয়। তাহলে আমার বলতে পারি ভাইয়া পরমাণু ইজ নাথিং, পরমাণু ইজ এ মেশিন, পরমাণু ইজ এ মেশিন যেই মেশিনের মাধ্যমে আমরা পজিটিভ অর নেগেটিভ ভ্যালু ইনপুট যদি দিই তাহলে আমরা আউটপুটে পজিটিভ ভ্যালুই পাবো। ওই কারণে আমার কোচিংয়ের নাম হচ্ছে মডুলাস। তুমি পজিটিভ নেগেটিভ যাই হো না কেন এই মডুলাসের ভিতর ঢুকলে লিটারেলি তোমাকে পজিটিভ হয়ে বের হইতে হবে। দিস ইজ আওয়ার ইথিক্স অফ মডুলাস। তাহলে আসো আমাদের এটা হচ্ছে প্রথম কথা, পরমাণু বলতে অ্যাকচুয়ালি কী মিন করে। তাহলে পরমাণুর কাজ হচ্ছে সে সামহাউ তোমাকে অলওয়েজ পজিটিভ বানাবে। দ্যাট মিনস তুমি ইনপুট যাই দাও না কেন, ইনপুট যাই দাও না কেন আউটপুট অলওয়েজ পজিটিভ হবে। ইনপুট যাই দাও না কেন আউটপুট অলওয়েজ পজিটিভ হবে। ইনপুটটা আমাদের মিষ্টি হোক আর তিতা হোক আউটপুটটা অলওয়েজ মিষ্টিই হবে। এটা হচ্ছে আমাদের পরমাণুর নীতি। আগে বলো আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, পরমাণু বা মডুলাসটা ক্লিয়ার কিনা। সাইফুল ভাই এখানে আমরা স্মরণ কইতে পারবো কিনা। দেখো স্মরণ তুমি যাবা হচ্ছে গতির মধ্যে। আমরা এখানে তো অনেকে বলতে পারে ভাইয়া এখানে আমার এই দুইটা পয়েন্টের ভিতর গতি, দেখো গতিতে গেলে তখন তুমি যে স্মরণ এবং দূরত্ব নামে কথা আসবে। তুমি তো গতির মধ্যে নাই, তো গতির মধ্যে নাই মানে হচ্ছে এখানে দূরত্ব বলতে আমরা স্ট্রেট লাইনটাকে মিন করি। সো এখানে আলাদা করে স্মরণ দূরত্ব ভিন্ন জিনিস না। স্মরণের কথা আসবে, দূরত্বের কথা আলাদা করে আসবে। সামহাও আমরা যে কোনো ডিস্টেন্স বা দূরত্ব বলতে স্ট্রেট লাইন বুঝি। তোমার থেকে আমার দূরত্ব ম্যাথমেটিক্যালি দিস ইজ স্ট্রেট লাইন, হ্যাঁ। কিন্তু আমি যখন গতি পড়ব, গতিবিদ্যা পড়ব, তখন আমার দেখা যাচ্ছে দূরত্ব এবং স্মরণ ভিন্ন ভিন্ন জিনিস। সো এখানে দূরত্ব স্মরণ বললে আলাদা কোনো টার্ম নাই, অনলি ডিস্টেন্স ম্যাটার্স। এবার আসো ভাইয়া এই যে আমাদের পরমাণুর নীতি, সেই নীতিতে কিভাবে কাজ করে, সেটা আমাকে বুঝতে হবে। ভাইয়া সে কিভাবে কাজ করে সেটা আমাকে বুঝতে হবে। আসো আমরা তোমাকে আমি বলে দিচ্ছি ভাইয়া এই +3 আমার আছে, তার পরমাণু হচ্ছে 3, তার পরমাণু হচ্ছে +3, তার পরমাণু হচ্ছে +3। ভাইয়া আমার কাছে আছে +5, তার পরমাণু হচ্ছে ভাইয়া +5। ভাইয়া আমার কাছে হচ্ছে 0, তার পরমাণু হচ্ছে 0। ভাইয়া আমার কাছে আছে 420, +420, তার আমাদের আউটপুটটা হচ্ছে +420। ভাইয়া আমার কাছে আছে ভাইয়া +103, আমার আউটপুটটা হচ্ছে ভাইয়া +103। তাহলে এগুলো হচ্ছে, তাহলে আমি এখান থেকে একটা জিনিস কি বলতে পারি ভাইয়া, এই যে আমার পরমাণুর ভিতরে যে রাশিটা আছে সেই রাশিটাকে যদি আমি x বলি তাহলে আমি বলতে পারি পরমাণু অফ x এর মান এখানে +3, x এর মান এখানে +5, x এর মান এখানে 0, x এর মান এখানে +420, x এর মান এখানে +103। তাইলে আমরা বলতে পারবো এখানে যা এখানেও তা, এখানে +3 এখানেও +3, এখানে +5 এখানেও +5, এখানে 0 এখানেও 0, এখানে +420 এখানেও +420, এখানে +103 এখানেও +103। দ্যাট মিনস তুমি যা বসাচ্ছ তাই পাচ্ছ। এটাই মিন করতেছে না যে পরমাণু অফ x সমান x। তবে এখানে আমার x এর মানগুলা, এই যে x, এই x এর মানগুলা হচ্ছে পজিটিভ ভ্যালু। এবার আসো পরমাণু অফ -3, ভাইয়া +3 পাবো। ভাইয়া পরমাণু অফ -5 +5 পাবো। পরমাণু অফ আমরা বলতে পারি -203, ভাই আমরা +203 পাবো। তাহলে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো এখন আমার কাজ হচ্ছে ভাইয়া, তাহলে আমি যেটা দেখতেছি এই যে পরমাণু অফ -3 বলতেছেন ভাইয়া আপনি, এখানে কিন্তু আমরা প্লাস পাচ্ছি, এখানে ভিতরে যা বাইরে তা না। তাহলে আমি কিভাবে এই -3 থেকে +3-তে আসতেছি সেটা আমাকে বুঝতে হবে ভাই। তাইলে এখানে ভিতরের মানগুলো সবগুলোকে x বলতেছি, পরমাণু অফ x। ভাই এবার তো পরমাণু অফ x দিলে আমি তো এবার এটা পাচ্ছি না। আমি কি পাচ্ছি? যা দিচ্ছি তা পাচ্ছি না। কি পাচ্ছি সেটা আমরা দেখি ভাই। আমরা যা পাচ্ছি এখানে মাঝখানে, এখান থেকে এখানে যাওয়ার সময় পথিমধ্যে আরও একটা জিনিস বাকি আছে। সেই জিনিসটা হচ্ছে
এ মাইনাস থ্রি, তার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে তাকে প্লাস থ্রি বানানো হয়। এখান থেকে এখানে যাওয়ার সময় মাঝখানে একটা লাইন বাদ দেওয়া হয়েছে, এ মাইনাস ফাইভ যেটা আছে, এ মাইনাস ফাইভ যেটা আছে তার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে এখানে প্লাস ফাইভ বানানো হয়। এখানে আমাদের যাওয়ার সময় পথিমধ্যে আরও একটা লাইন আছে, সেটা হচ্ছে এই মাইনাস 203, তার সামনে একটা নতুন করে মাইনাস চিহ্ন দিয়ে তাকে প্লাস বানানো হয়। তাহলে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা দেখতেছি, ওরা কি করতেছে, যখন পরম মানের ভিতরের ভ্যালুগুলা পজিটিভ তখন যা আছে সে তা দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি পরম মান অফ এক্স ইকুয়ালস টু এক্স হোয়েন দ্য ভ্যালু অফ এক্স ইজ পজিটিভ। তাহলে আমাদের এক্সের ভ্যালু যখন পজিটিভ, হোয়েন দ্য ভ্যালুজ আর এক্স আর পজিটিভ, এক্সের ভ্যালুগুলো পজিটিভ, তখন আমার পরম মান অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স। কিন্তু যখন পরম মান অফ এক্স, এই এক্সের ভ্যালুগুলো মাইনাস থ্রি, মাইনাস ফাইভ, মাইনাস 203, তখন কিন্তু সে ওই মাইনাসগুলাকে প্লাস বানাচ্ছে। কিভাবে বানাচ্ছে? নতুন করে একটা মাইনাস দিয়ে, কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা তখন বলতে পারি এগুলো হচ্ছে মাইনাস এক্স। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছি, আমরা অনেক সময় বলি ভাইয়া এরকম, পরম মান অফ এক্স ইকুয়ালস টু কত, আমরা এভাবে বলি পরম মান অফ এক্স ইকুয়ালস টু এক্সও হইতে পারে, এক্স মিনস প্লাস এক্স, মাইনাস এক্সও হইতে পারে। পরম মান অফ এক্স ইকুয়ালস টু এক্স হবে যদি এক্সের মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হয়, কারণ জিরো হলেও এটা খাটে। আর পরম মান অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স হবে যদি আমার এক্সের মানটা নেগেটিভ হয়। তাহলে আমাদের অনেকে মনে করে ভাইয়া পরম মান মানি তো ভাইয়া ধনাত্মক, তাহলে সে কি ঋণাত্মক বানিয়ে দিছে না? কেটা কইছে তোমারে এ মাইনাস এক্সটা কি ঋণাত্মক? জীবনেও না। আমরা বলছিলাম এ মাইনাস এক্স, এখানে এক্সের মানটা কেমন? ঋণাত্মক। এক্সের মানটা যদি ঋণাত্মক হয়, এক্সের মান মনে করো মাইনাস 42, তাহলে আমার মাইনাস প্লাস 42 আসলো না? পরম মানের কাজই তো এটা, প্লাস হোক মাইনাস হোক তাকে প্লাস বানাই দেওয়া। তাহলে আমাদের এই জিনিসটার মিনিং আমরা অনেকে বুঝি না। তাহলে আজকে থেকে আমাদের এই জিনিসটা বুঝে নাও, পরম মান অফ এক্স ইকুয়ালস টু এক্স হবে যদি এক্সের মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হয়। পরম মান অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স হবে যদি এক্সের মানটা লেস দেন জিরো হয়, এক্সের মানটা লেস দেন জিরো হয়। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এখানে এক্স মিনস পরম মানের ভিতরে যা আছে। এক্স মানে কি? পরম মানের ভিতরে যা আছে। পরম মানের ভিতরে যদি এক্স না থাকে ওয়াই থাকতো, তখন আমি ওয়াইয়ের জন্য বলতাম। এক কথায় পরম মানের ভিতরে যা আছে পুরা জিনিসটা যদি শূন্যর থেকে বড় হয় তাহলে আমাদের সেটাই হবে, পুরা জিনিসটা যদি শূন্যর থেকে ছোট হয় তার আগে একটা মাইনাস বসবে। এটাই হচ্ছে পরম মানের নীতি। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা ক্লিয়ার কিনা বলো? পরম মানের মিনিংটা আমরা অনেকে বুঝি না, যার কারণে আমার কাছে মনে হয়, অনেকের কাছে মনে হয় ভাই এটা তো নেগেটিভ। এটা নেগেটিভ না, মাইনাস চিহ্ন দিয়ে নেগেটিভগুলোকে পজিটিভ বানাইছে। হ্যাঁ, তো তোমাকে এখন ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, ঠাড়া মুখস্থ করে ফেলবা। দিস ইজ আওয়ার টিএম কনসেপ্ট ফর দিস চ্যাপ্টার। আমাদের এখানে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, সেটা হচ্ছে পরম মান অফ এক্স ইকুয়ালস টু এক্স হবে যদি এক্সের মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হয়, মাইনাস এক্স হবে যদি এক্সের মান লেস দেন জিরো হয়। তাহলে আমরা সিমিলারলি তাহলে আমরা এখন বলতে পারবো, এবার তাহলে ঠিক সেম নীতি দিয়ে আমরা বলতে পারবো ভাইয়া আমাদের এখানে আছে হচ্ছে পরম মান অফ এক্স মাইনাস ফাইভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই পরম মান অফ এক্স মাইনাস ফাইভ, এটার মান এক্স মাইনাস ফাইভ হবে যদি যদি এই এক্স মাইনাস ফাইভ যেটা তার মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হয়। আমার পরম মান অফ এক্স মাইনাস ফাইভ এটার মান মাইনাস এক্স মাইনাস ফাইভ হবে যদি এক্স মাইনাস ফাইভের মান লেস দেন জিরো হয়। বলা যায় না? অবশ্যই বলা যায়। পরম মানের ভিতরের জিনিসটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে যদি সে শূন্য থেকে বড় অথবা সমান হয়। পরম মানের ভিতরের জিনিসটার সামনে একটা মাইনাস আসবে যদি সে শূন্য থেকে ছোট হয়। কিন্তু ভাইয়া এইখানে আমার ইন্টিগ্রেশনে যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটটা কি এক্স মাইনাস ফাইভের লিমিট? না, আমি অলরেডি জেনে গেছি এটার মান এটা হবে
যদি আমার শর্ত এটা হয়, কিন্তু আমার এখানে শর্তটা এটা নয়, আমার এখানে শর্তটাকে এক্স আকারেই কয়, তাহলে আমার এক্স আকারে রূপান্তর করতে হবে। তো এক্স মাইনাস ফাইভের মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, এই কথাটার মিনিং হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, মানে এক্সের মান হচ্ছে 0 থেকে বড়। আর এই কথাটার মানে কি, এর কথাটার মানে হচ্ছে এক্স ইজ লেস দেন 5, সরি এক্স ইজ গ্রেটার দেন 5, এক্সের মান 0 থেকে 5 থেকে বড়। এর মানে একটা জিনিস খেয়াল করছো, এই জিনিসটার মান এটা হবে যদি এটা 0 থেকে বড় হয়, আর এটা 0 থেকে বড় তখনই হবে যখন এক্সের মান 5 থেকে বড় হবে। আর এটা আমার মাইনাস এক্স মাইনাস 5 তখন, তাহলে হবে যখন এক্স মাইনাস 5-এর মান লেস দেন 0 হয়, আর এটা 0 তখন হবে যদি এক্সের মানটা 5 থেকে ছোট হয়। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা মিন করে দে আমার এক্সের যেই মান তার মান হচ্ছে 5, এর মানে 5 থেকে বড় হইলে একরকম, 5 থেকে ছোট হইলে একরকম। আর আমার লিমিটটা হচ্ছে 2 থেকে 8, আমার লিমিটটা কত 2 থেকে 8, যেখানে আমার লিমিটটা 2 থেকে 8, তাহলে দেখো আমাদের এখন যে কাজটা করতে হবে 2 থেকে 5 পর্যন্ত সে একরকম, 5 থেকে 8 পর্যন্ত সে আরেক রকম। ওই কারণে এইটাকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলতে হবে, এটাকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলতে হবে। সেই দুইটা ভাগ কে সেই দুইটা ভাগ একটা হচ্ছে আমার 2 থেকে 5 আর একটা 5 থেকে 8। অনেকে বলে ভাই 5টা কোত্থেকে আসছে, এখান থেকে আসছে 5, এখান থেকে আমার 5টা আসছে। আগে বলে এটা বুঝছি কিনা, এই জিনিসটা বুঝছি কিনা যে আমরা কিভাবে 5 দ্বারা ডিভাইড করলাম, কেন মাঝখানে 5টা আসলো। বলো বুঝছি কিনা। ওকে, বৃষ্টি কোন জায়গায় বুঝে নেই বলো। ওকে, তাহলে আমি সংক্ষেপে আবার বলতেছি, দেখো দেখো ওভারঅল জিনিসটা হচ্ছে তুমি দেখো হচ্ছে পরমাণের ভিতর কে আছে। হ্যাঁ, আমার পরমাণের ভিতর কে আছে, তো ভাইয়া পরমাণের ভিতর যে আছে তার নাম হচ্ছে এক্স মাইনাস 5। তো আমরা জানি হচ্ছে পরমাণের ভিতরে যে জিনিসটা আছে হুবহু সেই জিনিসটাই হবে যদি সেটার মান 0 থেকে বড় হয়। কারণ আমরা বলছিলাম পরমাণ অফ এক্স সমান এক্স হবে যদি এক্সের মান 0 থেকে বড় অথবা সমান হয়। এর মানে পরমাণের ভিতর যেটা আছে সেটাই হবে, পরমাণের ভিতর যেটা আছে সেটাই হয়েছে যদি সেটার মান 0 থেকে বড় হয়, সেটার মান। আর পরমাণের ভিতর যেটা আছে তার আগে মাইনাস আসবে যদি সেটার মান 0 থেকে ছোট হয়। তাহলে পরমাণের ভিতর যেটা আছে সেটার আগে একটা মাইনাস চিহ্ন আসছে, এটা তখন হবে যখন আমার এটার মান 0 থেকে ছোট হবে। তাহলে আমার কথা হচ্ছে ভাই আমরা এটা বুঝে গেলাম, কিন্তু আমাদের ইন্টিগ্রেশনে যে লিমিটটা দেওয়া আছে, লিমিটটা কার? লিমিটটা কি এক্স মাইনাস 5-এর লিমিট? না, লিমিটটা হচ্ছে এক্সের লিমিট। তো এটা দ্বারা মিন করে যদি এক্স মাইনাস 5-এর মান 0 থেকে বড় অথবা সমান হয় তাহলে পরমাণ অফ এক্স মাইনাস 5-এর মান এটা। এটা দ্বারা মিন করে এক্স মাইনাস 5-এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে পরমাণ অফ এক্স মাইনাস 5 সমান মাইনাস এক্স মাইনাস 5। এখন আমার প্রশ্ন হলো আমার পরম এক্স মাইনাস 5 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, এর মানে কি? তাহলে তুমি এটা ক্যালকুলেশন করো না, আমার তো দরকার এক্সের মান। এক্স মাইনাস 5-এর মান 0 থেকে বড় অথবা সমান হলে আমি এটা বসাবো।
তো এটা কখন হয়, আমার তো লাগবে এক্সের মান, কারণ লিমিটগুলো এক্সের। তাহলে দেখো এ -5 আছে না, -5-এর জন্য +5 দ্বারা যোগ করো, x-5 +5 0 + 5। আমাদের এগুলো হচ্ছে কি বলে অসমতার ম্যাথ, উভয় পাশে 5 যোগ করলাম, 5 যোগ করলে 5 5 কাটাকাটি, x = 5। এর মানে হচ্ছে এটা বলা যে কথা এটা বলাও সেম কথা। তাহলে এটা হইলে যদি এটা হয়, এটা হইলেও এটা হয়, এর মানে x এর মান 5 থেকে বড় হলে বা এরকম হবে। x এর মান x-5 এর মান 0 থেকে বড় অথবা ছোট যে কথা, x এর মান 5 থেকে বড় অথবা ছোট সেম কথা। আর আমার এটা হলে তাহলে আমরা বলতে পারি এটা আমাদের এটা হবে যদি x এর মান 5 থেকে বড় হয়। আর আরেকটা হচ্ছে x-5 = 0, উভয় পাশে 5 যোগ করো, x-5 + 5 0 + 5, 5 5 কাটাকাটি, x = 5। তাহলে এটা বলা যে কথা এটা বলাও সেম কথা, বোথ আর সিমিলার। আর এই কেসে x-5 এর মান দেখতে এরকম হবে। তাহলে আমার এখানে দেখতেছি x-5 এর মানটা কি +x-5 হবে নাকি -x-5 হবে, কারণ আমরা পরম মান রাখা অবস্থায় যোগজীকরণ করতে জানি না, পরম মানটা তুলে দিতে হবে। পরম মানটা তুললে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে লিমিটের উপর, সেটা ডিপেন্ড করবে কার উপর, লিমিটের উপর। লিমিট আমাদের তাহলে লিমিট কোনটা, এই লিমিট হচ্ছে 5। দেখো x এর মান 5 থেকে ছোট হলে এরকম, 5 থেকে বড় হলে এরকম, তাহলে এটাই হচ্ছে 5টাই হচ্ছে লিমিট। তোমার যে লিমিটটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 থেকে 8, এই 2 থেকে 8-এর ভিতরেই কিন্তু 5 আছে। এর মানে 5-এর আগ পর্যন্ত একরকম, 5-এর পরে আবার আরেক রকম, 5 থেকে ছোট হলে একরকম। এরা হচ্ছে <5, এরা হচ্ছে <5। এবারে বলা বৃষ্টি আনসার পাইছো কিনা? আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা তুমি আমাকে মেসেজ করে রাখো, আমি এখন ক্লাস নিচ্ছি তো মেসেজ করে রাখো, আমি রিপ্লাই দেবো না। ওকে হ্যাঁ বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ বুঝছি। ওকে তাহলে এবার দেখো, তাহলে আমরা এই ম্যাথটা কীভাবে করবো। ম্যাথ খুবই ইজি, কিন্তু এই ক্ষেত্রে এই কনসেপ্টটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে ভাইয়া আমার কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবার আসো আমরা করে দেখাই তোমাদেরকে, খুবই ইজি ম্যাথ। হ্যাঁ খুবই ইজি ম্যাথ, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5 পরম মান অফ x-5 dx। এখন দেখো পরম মান থাকা অবস্থায় ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে আমি দেখতেছি এখানে পরম মান আছে 2 থেকে 8, হ্যাঁ লিমিটটা তো আমরা জানি হচ্ছে মাঝখানে 5 আছে, তাহলে 2 থেকে 5 পর্যন্ত একরকম, 5 থেকে 8 পর্যন্ত আরেক রকম, কারণ তুমি দেখতেছো 5টা হচ্ছে ডিভাইডেড পয়েন্ট, যার আগে একরকম পরে একরকম। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন দুইটা করব, একটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত প্লাস আরেকটা হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করবা ভাইয়া আপনি কেন এখানে দুইটাকে যোগ করতেছেন, কারণ দেখো আমরা বলছিলাম এটা যদি তুমি গ্রাফ আঁকো, গ্রাফটা মনে করো দেখতে এরকম হবে, তাহলে যোগজীকরণ কথাটার মিনিং কি, মনে করো এখান থেকে শুরু করে এতটুকু তোমাকে যোগজীকরণ করতে বলছে, তাহলে এই প্রথমটার মিনিং হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল, পরেরটার মিনিং হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল। তো যোগজীকরণ মানে কি টোটাল ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল প্লাস এই ক্ষেত্রফল সমান টোটাল ক্ষেত্রফল। এই ছোটোটা মিন করে এটা, এই বড়টা মিন করে হচ্ছে এটা। তাহলে লিমিটটা কত 2 থেকে 5, 2 থেকে 5 মানে হচ্ছে কিন্তু 5 থেকে ছোটো, 5 থেকে ছোটো হলে x-5 এর মানটা কেমন হয়, x-5 এর মানটা x-5ই রয়, তাহলে আমার দেখতে এরকম। এবার কিন্তু আমি যোগজীকরণ করতে জানি। আবার 5 থেকে বড় হলে আমাদের 5 থেকে বড় হলে 5 থেকে ছোটো হলে এরকম ছিল, 5 থেকে ছোটো হলে আমাদের সামনে একটা মাইনাস আসতো। আবার 5 থেকে বড় হলে x-5 dx। বলো আমরা এটা বুঝছি কিনা।
তাহলে এটা ক্যালকুলেশন করে যে ক্ষেত্রফল পাবো, এটা ক্যালকুলেশন করে যে ক্ষেত্রফল পাবো, দুইটাকে যোগ করলে অ্যাকচুয়ালি আমি এটা পাচ্ছি। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এই তোমাদের এই জিনিসটাকে যে আমরা এভাবেই লিখবো, এটাতেই সবার সমস্যা হয়ে যায়, যে এটা আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি কীভাবে এটা লেখা হয়েছে। এটা বুঝছি কিনা? এবার দেখো আমরা এখান থেকে বলতে পারি মাইনাসটা বের করে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5 x মাইনাস 5 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5 থেকে 8 x মাইনাস 5 dx। অ্যাকচুয়ালি তুমি এখন এবার ম্যাথটা করো ভাইয়া, x থেকে x মাইনাস 5, তো এবার যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, এটাকে আমাদের করলে ভাইয়া এক্সকে করলে পাবো x²/2 মাইনাস এটাকে করলে পাবো 5x, থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে 5 এখানে 2 প্লাস এখানে করলে পাবো হচ্ছে ভাইয়া x²/2 মাইনাস ভাইয়া 5x ইন্টিগ্রেশন অফ এখানে 8 এখানে 5। এবার তোমার কি করতে হবে ভাইয়া, থার্ড ব্র্যাকেটের ভিতরে x এর মান প্রথমে 5 বসাবো, মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতরে x এর মান 2, এই জিনিসটা পেয়ে যাবা, প্লাস থার্ড ব্র্যাকেটের ভিতরে x এর মান 8 মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতরে x এর মান 5। ক্যালকুলেশন করলে হোপফুলি তুমি যে মানটা পাবা সেই মানটা হচ্ছে, আমি আশা করতেছি তুমি যেই মানটা পাবা সেই মানটা হচ্ছে 9। এটাই আমার আনসার হবে। বলো বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। বেশি বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমার এটা ইউনিক একটা কনসেপ্ট। হ্যাঁ, ইউনিক একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা বইতে আলাদা করে ভালো করে ডিসকাস করা থাকে না, তো তোমাকে বুঝতে হয়, কারণ বইতে ধরে নিয়েছে তুমি পরমাণু খুব ভালো পারো, আসলে তো তুমি পারো না, সেটা তো আমি জানি, বইয়ের লেখক তো আর জানে না। সাইফুল, গ্রাফটা কীভাবে আঁকলেন? গ্রাফ অভিজ্ঞতা থেকে আঁকছিস? তোমাদের এই গ্রাফ আঁকা শেখাবো, টেনশন নিও না, সব গ্রাফ একসাথে করাবো, আমি সব গ্রাফ একসাথে করাই। আচ্ছা, তাহলে আমি প্রথমত দেখে গেলাম ভাইয়া, এখান থেকে আমি বুঝলাম যে আমাদের শর্ত দিয়ে 5টা হচ্ছে আমার ডিভাইডিং পয়েন্ট, 5 থেকে ছোটো হলে একরকম, বড় হলে একরকম, ওই কারণে 2 থেকে 8 পর্যন্ত এটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করলাম। সেটা হচ্ছে আমাদের 2 থেকে 5 পর্যন্ত আর 5 থেকে 8 পর্যন্ত। তো 2 থেকে 5 পর্যন্ত, 5 থেকে 8 পর্যন্ত আমরা করলাম। তো অ্যাকচুয়ালি এবার তুমি খেয়াল করে দেখো যে আমার এটা হচ্ছে 5 থেকে ছোটো, এটা হচ্ছে 5 থেকে বড়। যখন 5 থেকে ছোটো এই যে এই জায়গায়, তখন পরম মান অফ x মাইনাস 5 মান হচ্ছে মাইনাস x মাইনাস 5। দেখো 5 থেকে যখন ছোটো মানে 2 থেকে 5, তখন কিন্তু আমরা মাইনাস x মাইনাস 5 বসাইছি। আর যখন 5 থেকে বড় তখন কিন্তু এটা প্লাস x মাইনাস 5, তখন প্লাস x মাইনাস 5 বসাইছি। এরপরে তো বাকিটা যোগজীকরণ, এরপরে বাকিটা জেনারেল যোগজীকরণ, x⁴n এর ফর্মুলা। ওকে, এবার দেখো তোমার বইতে নাই কিন্তু পরীক্ষায় মাইনকে সিপে পালাই দিতে পারে, এরকম দুটো জিনিস আমি বলি। সেটা হচ্ছে কি, পরীক্ষায় ভাইয়া আমার এই ম্যাথটা আসলো না, পরীক্ষায় আমার ম্যাথটা আসলো কেমন, দেখো হুবহু সেম ম্যাথ ভাইয়া, আমার পরীক্ষায় আসলো হচ্ছে 1 থেকে 4 পরম মান অফ x মাইনাস 5 dx। পরীক্ষায় আসলো 6 থেকে 10 পরম মান অফ x মাইনাস 5 dx। এখানে আমরা দেখলাম ডিভাইডিং পয়েন্টটাকে 5 থেকে ছোট হলে একরকম, 5 থেকে বড় হলে অন্যরকম। এখানে দেখো আমার এই যে 2 থেকে 8 পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে 5 থেকে বড়ও আছে, 5 থেকে ছোটও আছে, ওই কারণে পুরা রেঞ্জটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যারা 5 থেকে ছোট, 5 থেকে শুরু করে 8 পর্যন্ত যারা 5 থেকে বড়। এবার তুমি দেখো পরীক্ষায় যদি এই ম্যাথটা আসে, লিমিট হচ্ছে 1 থেকে 4, ডিভাইডিং পয়েন্টকে 5 থেকে বড় হলে একরকম, ছোট হলে একরকম। ভাই আমার এখানে লিমিট যা দেওয়া আছে 1 থেকে 4, এরা পুরোটাই তো 5 থেকে ছোট, ঠিক কি না? তো 5 থেকে যদি ছোটই হয়, এখানে তো আর 5 থেকে বড় কেউ নাই, মিক্স নাই, সবাই 5 থেকে ছোট। তো সবাই যদি 5 থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারবো 1 থেকে 4 মাইনাস x মাইনাস 5 dx। এবার ক্যালকুলেশন করে আনসার পেয়ে যাবা, মানে আর দুই ভাগে ভাগ করা লাগতেছে না। তুমি দুই ভাগে ভাগ করবা কখন, আমার এটা থেকে ছোট হলে একরকম, বড় হলে একরকম।
তাহলে আমার এই ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত দিল, তখন আমার এটার আগে একরকম করলাম, পরে একরকম করলাম। এখন তো আমাকে সবাই ছোট দিছে, তো সবাই ছোট হলে তো একরকম, সবাই বড় হলে একরকম। এখানেও সেম 6 থেকে 10 মানে সবাই 5 থেকে বড়, সবাই 5 থেকে কি বড়, গ্রেটার দেন 5। আর 5 থেকে বড় হলে তখন এখানে কী হবে, প্লাস x মাইনাস 5। তাহলে আমরা বলতে পারি 6 থেকে 10 x মাইনাস 5 dx। শেষ ম্যাথ করে ফেলবো, আনসার মিলে যাবে। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা? বৃষ্টি প্লাস মাইনাস দুইটার মান বসাতে হবে। এক্স্যাক্টলি আমরা প্লাস মাইনাস দুইটার মান বসাবো। দেখো অনেকে তোমাকে অনেক সময় দেখবা এরকম করে, ভাইয়া এই যে কোথাও আছে মনে করো পরমাণু এক্স, হ্যাঁ, তখন তারা দেখবা হচ্ছে কি এক্স প্লাস 5 মনে করো, তখন দেখবা যে তারা এটা ক্যালকুলেশন করতে বললে এরকম করবে, প্লাস মাইনাস এক্স প্লাস 5, প্লাস দিয়ে একবার করবে, মাইনাস দিয়ে একবার করবে। এখন এটা তুমি কখন করো, যখন তুমি অ্যাকচুয়ালি জানো না এক্সটা কেমন, বাট তোমার এখানে বলেই দেওয়া আছে এক্সটা 2 থেকে 8 পর্যন্ত। যখন এক্সটা 2 থেকে 8 পর্যন্ত বলে দেওয়া আছে, তুমি প্লাস মাইনাস কেন ইউজ করো? একটু আগেই বললাম এটাকে ধনাত্মক বানানোর জন্য, প্লাসগুলোকে প্লাস রাখার জন্য প্লাস ইউজ করি, মাইনাসগুলোকে প্লাস বানানোর জন্য মাইনাসে মাইনাসে প্লাস ইউজ করি। তাহলে আমাদের মাইনাস ইউজ করে মাইনাস মাইনাসে প্লাস বানাই দিই। তো এখন আমার এখানে যখন লিমিট দেওয়া আছে, তখন ওই প্লাস মাইনাস ঠিক আছে, দেখো একবার মাইনাস বসছে, একবার প্লাস বসছে, কিন্তু মাইনাস প্লাস কেন বসে সেই সেন্সটা চিন্তা করে আমি মাইনাসটাকে আলাদা করলাম, প্লাসটাকে আলাদা করলাম। এখানে এসে দেখলাম প্লাস মাইনাস বসার কথা, কিন্তু যে কারণে প্লাস বসে সেই কারণ এখানে নাই। প্লাস বসে হচ্ছে যদি আমার 5 থেকে বড় হয়, কিন্তু 5 থেকে বড় কেউ এখানে নাই, ওই কারণে এরা সবাই মাইনাস। আবার এখানে যে কারণে মাইনাস বসে সেই কারণটা নাই, কারণ যাদের কারণে মাইনাস বসে তারা হচ্ছে আমাদের 5 থেকে ছোটো, তারা এখানে নাই, ওই কারণে সবাই প্লাস। সো আশা করি বুঝতে পারছো 3 ক্যাটাগরি ম্যাথ আসতে পারে। যদি তোমার বইতে 1 ক্যাটাগরি আছে, বাট পরীক্ষায় 3 ক্যাটাগরি ম্যাথ আসতে পারে। হ্যাঁ, বড় ছোটোর ক্যালকুলেশনটা সাইড নোটে রাখাটা অবশ্যই জরুরি। তুমি হঠাৎ করে এই লাইন থেকে এই লাইনটা লিখছো, এই 5টা কোথায় পাইছো? 5টা কোথায় পাইছো? তোমাকে সাইড নোটে লিখে দিতে হবে, তোমাকে আলাদা করে লিখে দিতে হবে x মাইনাস 5 ইজ গ্রেটার দেন এটা হলে এটা হয়, লেস দেন হলে এটা হয়। এটা তোমাকে সাইড নোটে লিখে দিতে হবে, সাইড নোটে অবশ্যই লিখে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। ওকে, আচ্ছা তোমাকে এবার সুন্দর সুন্দর কিছু ম্যাথ করাই এই অধ্যায়ের, মানে যেগুলো আমরা আগের অধ্যায়ে করি নি আর কি, আগের অধ্যায়ে করি নি এরকম কিছু ম্যাথ করাই। যেগুলো করছি ওগুলো তো আমার মনে হয় না আর কারণের দরকার আছে, সেটা তোমার হোমওয়ার্কই থেকে যাক। 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার sin টু দি পাওয়ার 5 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। এই ম্যাথটা আসছে তোমার এক্সামে মনে করো, ও এই ম্যাথটা তোমার এক্সামে আসছে মনে করো। তো এই ম্যাথটা যদি তোমার এক্সামে আসে তুমি কি করতে পারো একটা জিনিস খেয়াল করে দেখো। sin টু দি পাওয়ার 5 যেটা আছে, আমি এখানে একটা কাজ করতে পারি, আমি ধরি আমি যদি sin থিটাকে জেড ধরি, তাহলে আমার কিন্তু এখানে একটা cos থিটা দরকার, আর আমি যদি cos থিটাকে জেড ধরি আমার এখানে একটা sin থিটা দরকার। এখন আসি আমি কাকে জেড ধরবো, আমি কাকে জেড ধরবো। তো অ্যাকচুয়ালি তুমি কাকে জেড ধরবে এটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাউকে জেড ধরতে পারো, তবে যেটাকে ধরলে সুবিধা সেটা আমরা ধরবো। আসো আমি করাই দিই। 0 থেকে π/2 এখানে sin টু দি পাওয়ার 5 আছে, এখানে 4 আছে, তো আমি 5 যেহেতু বিজোড় তার থেকে এটা বের করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা, আর এদিকে আমরা পাচ্ছি হচ্ছে এক্সট্রা করে sin থিটা ডি থিটা। আমরা জানি কাউকে জেড ধরলে তার অন্তরীকরণ ফরম্যাট সেখানে গুণাকারে থাকতে হয়। কাকে অন্তরীকরণ করলে sin থিটা আসে? cos থিটাকে। তুমি বলতে পারো ভাই মাইনাস আসে, মাইনাসটা তো আনাই যায়, এটা কোনো ব্যাপার না। তাহলে কাকে অন্তরীকরণ করলে? cos থিটাকে। তাহলে আমার কাকে জেড ধরতে হবে? cos থিটাকে জেড ধরতে হবে। তাহলে আমি ধরি cos থিটা ইকুয়ালস টু জেড। অ্যান্ড তুমি যে cos থিটা ইকুয়ালস টু জেড ধরলা, তাহলে আমরা বলতে পারি মাইনাস sin থিটা ডি থিটা ইকুয়ালস টু হচ্ছে ডি জেড। দ্যাট মিনস sin থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস ডি জেড। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারবো, তাহলে আমাদের এখানে বলা যায় এগুলা। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, আপনি ভাইয়া sin থিটা ডি থিটার মান
জানেন, আপনি ভাইয়া cos থিটার মান জানেন, তাহলে এটাকে আপনি বলতেই পারতেছেন z⁴, কিন্তু এটাকে কি করবেন, এটাকে কি করবেন? এখন আমি ওরে নিয়ে কোথায় যাব? সমস্যা না, যাইতে পারবা। দেখো sin⁴ থিটা যেটা আছে তাকে আমি চাইলে sin² থিটা হোল স্কোয়ার থিটা লিখতে পারি, আর sin² থিটাকে লেখা যায় 1 - cos² থিটা হোল স্কোয়ার। হয়ে গেছে তো? তোমার টার্গেট হচ্ছে কজে রূপান্তর করা, কারণ তুমি জানো যে cos থিটাটা হচ্ছে z। তাহলে আমি এটাকে লিখলাম হচ্ছে 0 থেকে 5/2, এটাকে লিখলাম হচ্ছে 1 - cos² থিটা হোল স্কোয়ার, আর এদিকে আছে cos⁴ থিটা, আর বাকি যে জিনিসটা এটার মান হচ্ছে -dz। ও সরি, এখনও তো মান বসাবো না, sin থিটা d থিটা, এবার যে মান বসাবো। আর মান বসাইতে গেলে তোমার কি লাগে, আলাদা করে তোমার আচ্ছা, তাহলে আমাদের এবার আলাদা করে তোমার কি করতে হবে, লিমিটটা বের করতে হবে। তাহলে লিমিটটা যদি তুমি বের করো, দেখো আমাদের এখানে লিমিট বের করার জন্য বক্স ড্র করতে হবে। আমরা এক্সের লিমিট আর তার থেকে আমরা থিটার লিমিট জানি, জেটের লিমিট বের করব। তো আমাদের থিটার লিমিট কে কে আছে? ভাই থিটার লিমিট আছে আচ্ছা আমাদের 0 থেকে 5/2 না, 0 থেকে 5/2। তো আমরা দেখি জেড = cos থিটা দেওয়াই আছে, তাহলে থিটার মান যদি 0 হয়, cos 0 মান কত? আমরা জানি cos 0 মান হচ্ছে 1। cos 90 ডিগ্রির মান কত? আমরা জানি হচ্ছে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমাদের এখানে 0, তাহলে আমাদের যেখানে লিমিট ছিল 0 সেখানে হয়ে যাবে, আমাদের এখান থেকে বলা যায় 0 এর জায়গায় হয়ে যাবে 1, 5/2 এর জায়গায় হয়ে যাবে 0, 1 - cos থিটার মান z, 1 - z² হোল স্কোয়ার, এদিকে z⁴, এদিকে হচ্ছে dz। ওই মাইনাস যেটা সেটাকে সামনে নিয়ে আসলাম, বাকিটা তুমি নিজেই পারবা। কিভাবে পারবা? -1 থেকে 0, এবার এখানে a - b হোল স্কোয়ার ফর্মুলা করে a² - 2ab + b², এরপরে z⁴ dz। এবার তুমি কাজ করো 0 থেকে 1, আমাদের 1 থেকে 0। এবার তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এই z⁴ দ্বারা গুণ দাও, z⁴ দ্বারা গুণ দিলে z⁴ - 2 z⁴ + z⁴ dz। এবার দেখো এদেরকে যোগজীকরণ করে তুমি আনসার বের করতে পারবে x⁴n এর ফর্মুলা। শেষ। বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো, এই ম্যাথ বুঝছো কিনা একটু বলো, এই ম্যাথ বুঝছো কিনা একটু বলো। হ্যাঁ মাইনাস দিছি তো, এই -dz যেটা না, তো আমরা dz দিয়ে মাইনাসটাকে ডাইরেক্ট বাইরে নিয়ে চলে আসছি। এবার দেখো তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, কঠিন কোনো ম্যাথ না, ইজি সবগুলো ম্যাথই। আমাদের এখানে এক্সেপশনাল একটা কনসেপ্ট ছিল হচ্ছে একটু আগে যেটা করালাম পরম মান যুক্ত, হ্যাঁ এটা হচ্ছে আলাদা এক্সেপশনাল একটা কনসেপ্ট ছিল। তো এবার আসো 5/3 থেকে 5/2, 5/3 থেকে 5/2 cos⁵ sin⁵ cos⁵ x sin⁵ into dx। তো অ্যাকচুয়ালি এই ম্যাথটা খুবই ইজি যদি তুমি এটাকে সাজাইতে পারো। 5/3 5/2, দেখো এখানে 2⁵ আছে, এখানে 2⁵ আছে। তো আমি একটা কাজ করি, sin⁵কে আলাদা রাখি আর sin² কে আলাদা রাখি, তাহলে 2⁵ মিলে যাবে cos⁵x dx। এবার দেখো তাহলে সুবিধে কি, cos/sin কে আমরা বলি হচ্ছে cot, তাহলে 5/3 5/2 আমরা বলতে পারি এটা হচ্ছে cot⁵ আর x, আর এদিকে 1/sin মানে হচ্ছে cosec² x dx। তো এখন তুমি বুঝতেই পারতেছো আমাদের অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে, কটটাকে জেড ধরতে হবে, কারণ কটটাকে যদি আমরা জেড ধরি আমাদের cosec² আসে, তাই না? তাহলে আমরা এখানে ধরি cot⁵x হচ্ছে জেড। তাহলে আমরা এখান থেকে আমরা cot x = z, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের -cosec² x
dx ইকুয়ালস টু হচ্ছে dz। তাহলে বলা যায় কোসেক স্কোয়ার এক্স dx ইকুয়ালস টু হচ্ছে মাইনাস dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া এটা হচ্ছে আমাদের এই z⁵ আর dz সামনেরটা মাইনাস চিহ্ন আসবে। আর লিমিটটা আমাকে পরিবর্তন করে দিতে হবে, লিমিটটা পরিবর্তন করে দিতে হবে এক্সের লিমিট আর আমাদের জেটের লিমিটে রূপান্তর করতে হবে। এক্সের লিমিট আছে 5/3 থেকে 5/2 পর্যন্ত, বাকিটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি এখান থেকে লিমিটটা বের করে ক্যালকুলেশন করে দিবা। আমি জাস্ট প্রসিডিউরটা বলে দিলাম, এখানে এই 3টা লাইন হচ্ছে আমার বলার মতো। বলো আমরা বুঝছি কিনা, বুঝছি কিনা বলি। তুমি যে ম্যাথগুলোতে প্রবলেম, আমাদের মেইন ম্যাথগুলো শেষ, যে ম্যাথগুলোতে তুমি এখন প্রবলেম ফেস করতে পারো বলে মনে হচ্ছে এরকম স্পেশাল কয়েকটা ম্যাথ করাইছি, কারণ ওগুলোর জন্য আবার আরেকটা ক্লাস ওয়েট করার কোনো মানে হয় না। আমি শেষ করে দিব কিছুক্ষণ, আরও কিছুক্ষণ করাইয়া। আমি চাইলে সব হোমওয়ার্ক দিতে পারি, কিন্তু কিছু ম্যাথের মাঝখানে তুমি আটকে যাবা, সেই ম্যাথগুলো আমি নিজে করাই দিতে চাচ্ছি, মানে যেসব জায়গায় আটকাবা সেসব জায়গাগুলো আমি বলে দিতে চাচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, একটু ওয়েট করো, টাইম দাও। আজকের জন্য, আজকের পর আর 2টা ক্লাস হলে আমাদের যোগাযোগকরণ শেষ, কারণ এর পরের অধ্যায়ে 2টা ক্লাস লাগবে। একটু ওয়েট করতে হবে। আমরা এক্সেপশনাল যে ম্যাথগুলো, কারণ আর ঠিকই হচ্ছে তোমরা বাসায় যাইয়া যখন ক্যালকুলেশন বাসায় যাইয়া ম্যাথগুলো করবা, তখন ঠিকই তুমি আমাকে নক দিবা, ভাইয়া আমাকে এটা একটু করে দেন। তো আমি চাচ্ছি এখনই করে দিতে, হয়তো কারো সমস্যা হবে, কারো সমস্যা হবে না, বাট 1-2 জনের হলেও সমস্যা হইতেই পারে। তো তুমি জাস্ট চোখ খুলে দেখো যে আমি কি করতেছি। কয়েকটা ম্যাথ, মানে আমি জাস্ট এক্সেপশনাল, আমি কিন্তু আর খেয়াল করে দেখো আমি রেগুলার ম্যাথ করাচ্ছি না। আর এই অধ্যায়ে প্রচুর ম্যাথ আছে, মানে আগের 5 অধ্যায়ে যা করছো সব ম্যাথ এখানে আছে, লিমিট দেওয়া। এখানে আমরা জাস্ট এক্সট্রা যে কয়েকটা ম্যাথ আছে সেগুলো করে দিচ্ছি। যেমন এই ম্যাথটা অনেকে ঝামেলা হয়, এটা কয়েকবার বুয়েটে একবার আসছিলো, বুটেক্স একবার আসছিলো, বোর্ডে তো অনেকবার আসছিলো। 0 থেকে 4 এই ম্যাথটা অনেকেই ঝামেলা করে, 0 থেকে 4, কিন্তু খুবই সোজা একটা ম্যাথ। y√4 y dy। তো এটা প্রথমে সবাই ঝামেলায় পড়ে যায়, ভাইয়া সবগুলো ম্যাথ আমার এক্স দিয়েছিল, এটা কেন ওয়াই দিয়ে, কেন রে ভাই, সমস্যা কোন জায়গায়? আমার একটা ম্যাথ সে এক্সের সাপেক্ষে হইতে পারে, ওয়াইয়ের সাপেক্ষে হইতে পারে, থিটার সাপেক্ষে হইতে পারে, যে কারো সাপেক্ষে হইতে পারে, সো ডোন্ট ওয়ারি। আর সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া, আমরা এখানে ধরাটা ধরে প্রথম দিকটা যদি শুরু করতে পারি পারফেক্টলি, দেন আমি সব পারি, কিন্তু শুরু না করতে পারলে কিচ্ছু পারি না। তো আসো আমি তোমাকে এখানে বলে দিই, মনে আছে রুটের ভিতরে যদি কেউ থাকে, রুটের বাইরে যদি কেউ থাকে, এখানেও এক ঘাত, এখানেও এক ঘাত, এই সকল ক্ষেত্রে সাধারণত রুটের ভিতরটাকে আমরা কী ধরি, জেড স্কোয়ার ধরি। তো এই ম্যাথে স্পেশালি তোমাকে মাথায় রাখতে হবে, তুমি জেড স্কোয়ার না ধরে এই ম্যাথটা জেড ধরলেও মিলে, কিন্তু অনেক বড় হয়ে যায় ম্যাথটা। তো আমরা এখানে যে কাজটা করব, ধরি রুটের ভিতরে যেটা আছে, কে আছে 4 - y, সেটা সমান হচ্ছে আমরা জেড স্কোয়ার ধরে নিলাম। তাহলে আমরা এখানে বলতে পারি 4কে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, ওয়াইকে অন্তরীকরণ করলে হচ্ছে 1 dy, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে, ইকুয়ালস টু জেড স্কোয়ারকে করলে 2z dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো -dy ইকুয়ালস টু হচ্ছে 2z dz। সুতরাং dy ইকুয়ালস টু হচ্ছে -2z dz। এবার তুমি যখন এখানে মান বসাতে যাবা, তো মান বসাতে গেলে প্রথমত আসো ভাইয়া ওয়াইয়ের মান কোথায় পাবো, টেনশন নিও না ভাইয়া। 4 - y সমান যদি জেড স্কোয়ার হয়, তাহলে তুমি বুঝতেই পারতেছো y সমান হবে 4 - জেড স্কোয়ার। সো ডোন্ট ওরি, আমরা এখানে ওয়াইয়ের মান বসে দিতে পারি 4 - জেড স্কোয়ার। এবার দেখো এখানে √4 - y সমান অ্যাকচুয়ালি জেড স্কোয়ার। এরপর dy যেটা আছে, সে dy এর মান হচ্ছে কত, -2z dz। এই -2টা আমি বের করে নিয়ে আসলাম, আর এদিকে জেড dz। এবার তুমি একটু খেয়াল করে দেখো, -2 ইন্টিগ্রেশন অফ 4 - জেড স্কোয়ার, আর এদিকে √z স্কোয়ার মানে হচ্ছে জেড ইন্টু জেড dz। এই জেড মিলে কি হয়, জেড স্কোয়ার হয়। কি দরকার এতগুলো লেখার, ডাইরেক্ট লিখে ফেললাম। এবার এটা দ্বারা গুণ করো, গুণ করলে 4z স্কোয়ার -z⁴ dz। এবার দেখো তুমি এটাকে যোগজীকরণ করো, x⁴n এর ফর্মুলা, এটাকে যোগজীকরণ করো, শেষ। একটা কাজ বাকি, সেটা হচ্ছে লিমিট চেঞ্জ করা।
অবশ্যই তোমাকে লিমিট চেঞ্জ করতেই হবে। তোমার লিমিটটা কার কার, তোমার লিমিটটা দেওয়া আছে ওয়াইয়ের, তুমি নিয়ে যাবা জেটে। ওয়াইয়ের লিমিট কত দেওয়া আছে, ওয়াইয়ের লিমিট 0 আর 4 দেওয়া আছে, তোমাকে জেটে নিতে হবে। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে জেটে নিতে পারবা না? অবশ্যই পারবা। না নিতে পারলে কেমন হবে, তুমি তো আমার থেকে ভালো পারো, অবশ্যই পারবা। এটা বুঝছি কি না? এই তোমার কোনো ম্যাথে যদি এরকম আসে, মনে করো তোমার কোথাও 10 90 ডিগ্রি, 10 90 ডিগ্রি মানে কি 5/2, 10 5/2 মানে হচ্ছে 1/0, এটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটি। তুমি এখানে অসংজ্ঞায়িত বলতে পারবে না, তুমি এখানে ইনফিনিটি বলবা, না হয়তো ম্যাথ করতে পারবে না। সো মাথায় রাখবে হচ্ছে 1/0 সমান ইনফিনিটি ক্যালকুলাসের জন্য, আর 1/ইনফিনিটির মান হচ্ছে 0, 1/ইনফিনিটি সমান 0, 1/ইনফিনিটি সমান 0, আর 1/0 সমান ইনফিনিটি। এভাবে তুমি ম্যাথগুলো করবা। সো ডোন্ট ওয়ারি, কোনো ঝামেলা হবে না, ঝামেলা হবে না। আমি জাস্ট এক্সেপশনাল ম্যাথগুলো করে দিচ্ছি। যেমন এই ম্যাথটা এক্সেপশনাল ছিল, অনেকেই এখন তোমার কাছে করাই দেওয়ার পর মনে হচ্ছে ভাই খুবই সোজা, কিন্তু আসলে বাসায় যদি করতে যাইতে তোমার কাছে এই ম্যাথ আটকানো লাগতো। এরপর আরও ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ পাইছি। 0 থেকে 5/2 এখানে আছে a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x dx, এই ম্যাথটা পাইছি। ওকে, একটু ভালো করে খেয়াল করে দেখি। ভাইয়া মনে আছে আমাদের যদি এই ধরনের ম্যাথ এক্সামে থাকতো, ভাইয়া 1/, এখানে 3 cos স্কোয়ার x প্লাস ভাইয়া আমাদের 2 sin স্কোয়ার x আছে, আমরা তখন কী করতাম মনে আছে? জি ভাইয়া, আমরা এখানে cos স্কোয়ার দ্বারা ভাগ করতাম। cos স্কোয়ার দ্বারা ভাগ করলে sin স্কোয়ার বাই cos স্কোয়ার সমান আসতো হচ্ছে ভাইয়া আমাদের tan স্কোয়ার, আর 1/cos স্কোয়ার সমান আসতো sec স্কোয়ার। আর আমরা tanকে z ধরলে অটোমেটিক আমার sec হয়ে যায়, কারণ আমরা জানি যেখানে sec স্কোয়ার আসে সেখানে tanকে z ধরা যায়, কারণ tanকে অন্তরীকরণ করলে sec স্কোয়ার আসে। ঠিক সেম কনসেপ্ট আমাদের এখানে অনেকের মনে থাকে না, মানে হঠাৎ করে তারা ভুলে যায়, ওই কারণে এই ম্যাথটা করাই দেওয়া। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে কি করা, sec স্কোয়ার দ্বারা cos স্কোয়ার দ্বারা ভাগ করা। এখানে 1কে cos স্কোয়ার দ্বারা ভাগ করলে পাবো sec স্কোয়ার x, a স্কোয়ার ইন্টু cos স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, b স্কোয়ার sin স্কোয়ারকে cos স্কোয়ার দ্বারা ভাগ করলে পাবো b স্কোয়ার tan স্কোয়ার x dx। এবার তুমি বুঝতেই পারতেছো ভাইয়া tan x কে z ধরতে হবে, কারণ sec স্কোয়ার গুণাকারে আছে। তাহলে আমরা ধরবো tan x ইকুয়ালস টু হচ্ছে z। তাহলে আমরা বলতে পারি sec স্কোয়ার x dx ইকুয়ালস টু হচ্ছে dz। তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। এবার আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে আমরা কি পাচ্ছি, x এর লিমিট, z এর লিমিট। x এর লিমিট ছিল হচ্ছে আমার 0 থেকে 5/2, 0 থেকে 5/2। এবার দেখো x এর মান যখন 0, তাহলে আমাদের z এর মান কত, tan 0 মান হচ্ছে 0। x এর মান যখন 5/2, tan 5/2 মানে tan 90 ডিগ্রি, তার মান হচ্ছে ইনফিনিটি, অসীম। এবার আসো তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া 0 থেকে 5/2, আর এদিকে থাকে হচ্ছে ভাইয়া a স্কোয়ার প্লাস b স্কোয়ার z স্কোয়ার, এদিকে থাকে হচ্ছে dz। তোমার কি মনে পড়ে না সেই সকল ম্যাথ, যেই সকল ম্যাথে আমরা বলেছিলাম 1/a স্কোয়ার প্লাস x স্কোয়ার dx সমান হচ্ছে 1/a tan ইনভার্স x/a। তোমার কি মনে পড়ে না এই সকল ম্যাথে আমরা বলছিলাম x স্কোয়ারের সহগটাকে কমন নিতে হয়? তোমার কি মনে পড়ে? অবশ্যই মনে পড়া উচিত, না মনে পড়লে তোমার মারা উচিত। তাহলে আমাদের এখানে অবশ্যই আমার মনে পড়তে হবে। কি মনে পড়ে ভাইয়া, আমার বি স্কোয়ারটা কমন নিতে হবে, জেড স্কোয়ারের সহগ। তাহলে বি স্কোয়ার যদি কমন নিই, বাইরে আমার 1/b স্কোয়ার আসলো, আর এদিকে আমার আসলো হচ্ছে 1/, এখানে আসলো a/b হোল স্কোয়ার, সরাসরি লিখে দিলাম a স্কোয়ার বাই বি স্কোয়ার বলা যে কথা, a/b হোল স্কোয়ার বলা সেই কথা, জেড স্কোয়ার dz আসলো। লিমিট যেটা, লিমিট আমরা এরকম রেখে দিলাম কেন, লিমিটটা তো চেঞ্জ হবে, লিমিটটা হবে 0 থেকে ইনফিনিটি, লিমিট হবে 0 থেকে ইনফিনিটি। তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে সূত্র করতে পারবো।
আমরা এখান থেকে সূত্র করতে পারবো হচ্ছে 1/b²। এবার এখানে ভাইয়া ফর্মুলা কি 1/a, এ মানে হচ্ছে a/b, tan ইনভার্স x/a, x মানে হচ্ছে এখানে z ডিভাইড বাই a মানে হচ্ছে a/b। এবার অ্যাকচুয়ালি ভাইয়া খেয়াল করে দেখো আমাদের এখানে যোগজীকরণ করার পর যেটা পাইলাম তাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি ইনফিনিটি আর 0। এবার একটু খেয়াল করো পরের লাইনে আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া 1/b² আছে, আর এদিকে কনস্ট্যান্টটা বের করে নিয়ে আসি a/bটা উপরে উঠলে b/a হয়ে যাবে, b/a হয়ে যাবে। আর এইদিকে থাকে হচ্ছে tan ইনভার্স আমাদের এখানে z ডিভাইডেড বাই a/b মানে হচ্ছে এক কথায় zb ডিভাইডেড বাই a। থার্ড ব্র্যাকেটে আমরা দিলে পাবো ইনফিনিটি 0। এবার দেখো এখানে কাটাকাটি করলে আমরা পাবো b ডিভাইড বাই a। ওকে, সরি বি কাটাকাটি করলে আমাদের 1/ab। আর এইদিকে আমরা প্রথমে ইনফিনিটি বসাবো, ইনফিনিটি বসালে tan ইনভার্স ইনফিনিটি মাইনাস 0 বসালে tan ইনভার্স 0। এখন তুমি আমাকে বলতে পারো বাকিরা কোথায় গেল? ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ বা ভাগ করলে, যোগ করলে সব ক্ষেত্রে ইনফিনিটি হয়, 0 দ্বারা কাউকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে তার আনসারটা 0 হয়। তাহলে আমরা বলতে পারি 1/ab। tan কতর মান ইনফিনিটি? আমরা 90 ডিগ্রিকে ইনফিনিটি ধরে নিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে ভাইয়া 5/2 মাইনাস tan কতর মান 0, 0-র মান 0। তাহলে আমরা বলতে পারি আনসারটা হচ্ছে 1/ab ইন্টু 5/2। দ্যাট মিনস আমার আনসার হচ্ছে 5 ডিভাইড বাই টুয়াইস ab। এটা হচ্ছে আমার আনসার। কোনো না কখনো কোনো পরীক্ষায় এই কোয়েশ্চেন হুবহু পেয়ে যেতে পারো। বলো বুঝছো কি না? বুঝছো কি না বলো? বুঝছো কি না বলো? বুঝছো কি না বলো? এবার আসো তোমার আরেকটা ম্যাথ, হুবহু সেম টাইপসের ম্যাথ। এখানে আমার ম্যাথটা কীরকম দেখো, হুবহু সেম টাইপসের ম্যাথ। হ্যাঁ, আমরা অনেকেই তাও ঝামেলা করে ফেলি। আমি খুবই দ্রুত করতেছি। এখানে এ থাকে, এখানে বি থাকে, আর এখানে ওরা ওটা থিটা দিয়ে করছিল, ব্যাপার না, থিটা থাকুক এক্স থাকুক ব্যাপার না। তাহলে আমার এখানেও ভাই হুবহু সেম কাজ। আমার এখানে 0 থেকে 5/2, এখানে আমার cos স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, sec স্কয়ার এক্স আমরা পাবো। আর এদিকে পাবো হচ্ছে আমরা এ, এখানে কিন্তু এ আছে, এ প্লাস আমরা পাবো হচ্ছে বি, এখানে পাবো হচ্ছে ভাইয়া কি আমাদের tan স্কোয়ার এক্স dx। এবার দেখো আবার ধরতে হবে। আর আমরা যদি ধরলে এক্ষেত্রে লিমিটটা আগের মতো 0 থেকে 5/2 আছে, তাহলে সব কিছু আগের মতো। আমরা আবার এখান থেকে যে কাজটা করতে পারি, বিটা কমন নিব, বিটা কমন নিলে 1/b, 0 থেকে এবার ইনফিনিটি হবে। এখানে থাকবে হচ্ছে আমাদের dz, আর এদিকে এটাকে আমি সরাসরি কমন নিয়ে নিলে বিটাকে a/b প্লাস আমরা জেড স্কোয়ার পাবো dz, মানে সরাসরি করে ফেললাম। তাহলে আমরা এখান থেকে এবার বলতে পারি ভাইয়া ফর্মুলা করার জন্য a/b রাখা যাবে না, এটাকে আমার √a ডিভাইডেড বাই √b হোল স্কোয়ার করতে হবে, কারণ হোল স্কোয়ারে রাখতে হয়। এই জায়গাটা বলার জন্য এই ম্যাথটা করাচ্ছি। আর আমাদের এখানে হচ্ছে dz। এবার আসো তোমাদের হুবহু আবার আগের মতো 1/a² প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x/a, সেটা করো। তো আমার এখানে আগের ম্যাথে a² b² থাকার কারণে তুমি a/b হোল স্কোয়ার লিখছো, বাট এই ম্যাথে a/b থাকার কারণে তোমাকে হোল স্কোয়ার যদি বানাইতে হবে তাহলে √a ডিভাইডেড বাই √b হোল স্কোয়ার দেওয়ার মাধ্যমে আমরা বানাই ফেললাম। বলো বুঝছো কিনা? সেম কোয়ালিটি ম্যাথ। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? অ্যান্ড লাস্ট ম্যাথ ফর টুডেস ক্লাস, আমাদের অ্যাকচুয়ালি লাস্ট ম্যাথটা এবার করবো। দেখো লাস্ট ম্যাথটা করব, আমাদের এটাই হচ্ছে আজকের জন্য লাস্ট ম্যাথ, এবং একটু এক্সেপশনাল টাইপসের ম্যাথ, যে ম্যাথটা তোমরা কেউ পারতা না আশা করতেছি, তো আমি করাই দিব। ওইটাই লাস্ট ম্যাথ। আগে বলো একটু বুঝছি কিনা। লাস্ট ম্যাথ যেটা কেউ পারতা না, এটা আমি খুব ভালো করে জানি, কারণ এটার জন্য আলাদা একটা রুলস অ্যাপ্লাই করতে হয়, যেটা তোমার মাথায় ধরার কথা না অ্যাজ ইউজুয়াল। যদি তুমি যোগাযোগ শুধু আমার কাছেই করো, কারণ আমার স্টাইলটা হচ্ছে আমার মতোই, এতটুকু তোমার মাথায় ধরার কথা না যতটুকু পড়াইছি। এবার একটু খেয়াল করে দেখো,
অ্যান্ড এবার হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, একটু খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আমার লাস্ট ম্যাথ। এতক্ষণ পর্যন্ত আমরা যা করালাম এগুলো হচ্ছে জেনারেল ম্যাথ, মানে আগের মতোই, নতুন কোনো আহামরি কোনো কনসেপ্ট ইউজ করা লাগে না, এই ম্যাথে ইউজ করা লাগবে, ঠিক আছে। তো আসো আমরা কোয়েশ্চেনটা লিখি। রুট ওভার cos x ডিভাইডেড বাই রুট ওভার cos x ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স। একটু খেয়াল করে দেখো এই ম্যাথটা, ওকে। তো আমরা এই ম্যাথটাই তোমাকে করতে হবে। আগে বলো তুমি মেন্টালি প্রিপেয়ার্ড কিনা। তোমাকে এই ম্যাথটা করার জন্য 5 থেকে 7 মিনিট বরাদ্দ রেখে সেটা তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এই ম্যাথটার জন্য, কারণ এই ম্যাথটা আবারও বলতেছি ইউনিক এবং এক্সেপশনাল একটা ম্যাথ, খুবই সোজা ম্যাথ, তবে আলাদা করে চিন্তা করতে হয়, ভিন্নভাবে চিন্তা করতে হয়। তুমি এই ম্যাথটা করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড কিনা বললেই আমাদের 10 F শেষ। এরপরে আমাদের আর 2টা ক্লাস নিলেই হচ্ছে আমাদের লাস্ট অধ্যায়টা শেষ, যেটা হচ্ছে যোগজীকরণের অ্যাপ্লিকেশন। তো এর মাধ্যমে আমাদের যোগজীকরণের পরিসমাপ্তি, আমরা প্রায় শেষ পর্যায়ে আসি আর কি। ওকে, হ্যাঁ তোমাকে কষ্ট করতে হবে আর 5টা মিনিট কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলে না। কোন ম্যাথটা বোর্ডে আসছে কি না? এই ম্যাথটা না, এই ম্যাথটা হোপফুলি কখনো বোর্ডে আসে নাই, বাট আসতে তো আপত্তি নেই। আমাদের অনেকের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তারা মনে করে যে এই ম্যাথগুলো বোর্ডে আসছে, এর বাইরের ম্যাথগুলো বোর্ডে আসে না। তো বোর্ডে তো আর দুনিয়া সব ম্যাথ আসে নাই, প্রতি বছর বোর্ডের নিয়ে কখনো এই রুলস নাই যে বোর্ডে যে ম্যাথ আসছে সেই ম্যাথে আসবে। বোর্ডের রুলস হচ্ছে সিলেবাস থেকে ম্যাথ আসবে, তো সিলেবাসে যে ম্যাথ আসে তোমাকে সবই করতে হবে। আমাদের একটা বদভ্যাস হচ্ছে এটা, যার কারণে আমাদের এই সৃজনশীল হওয়ার পর থেকে স্টুডেন্টরা প্রচুর বাঁশ খাচ্ছে ম্যাথে। তাহলে ওকে, তো আসো আমরা এই ম্যাথটা করার জন্য একটা জিনিস খেয়াল করে দেখি। তো অ্যাকচুয়ালি আমার যে কাজটা করতে হবে সেটা আমরা প্রথমে ধরে নিব এই কোয়েশ্চেন যেটা আছে, এক কোয়েশ্চেনের মানটা আমরা বের করব, এক কোয়েশ্চেনটাকে আমরা আই ধরে নিব। তাহলে আমরা প্রথমে ধরি এটা ইকুয়ালস টু আই, ওকে, এটা আমাদের আই। এবার তোমাদেরকে একটা রুলস শিখাইছিলাম, সেই রুলসটা হচ্ছে একবার আমাদের গত ক্লাসে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে a f অফ x dx। যে কথা আমি যদি 0 থেকে a f অফ x না বলে আমি যদি f অফ a মাইনাস এক্স ডিএক্স বলি, তাও সেম কথা। এর মানে আমরা চাইলে আমরা এক্সের জায়গায় a মাইনাস এক্স বসাতে পারি, মানে আপার লিমিট মাইনাস এক্স বসাতে পারি যদি 0 থেকে a হয়। এখানে দেখো 0 থেকে 5/2, তাহলে আমরা এখান থেকে বলতে পারি i এর মান হচ্ছে 0 থেকে 5/2। আমি যে কাজটা করলাম, রুট ওভার কজ অফ এক্সের জায়গায় আমি 5/2 মাইনাস এক্স বসাইলাম, কারণ আমার a মাইনাস এক্স বসানো যায়, প্রত্যেকটা জায়গায় বসাতে হবে যেহেতু একটা ফাংশন। তাহলে এই জায়গায় আমরা সাইনের জায়গায় বসাইলাম সাইন 5/2 মাইনাস এক্স, এটাই হচ্ছে এই ম্যাথের ইম্পর্টেন্ট পার্ট, প্লাস রুট ওভার কজ অফ 5/2 মাইনাস এক্স, আর এদিকে হচ্ছে ডিএক্স। এবার যদি তুমি কোয়াড্রেন্ট চেঞ্জ করো তাহলে তুমি এখান থেকে পাবা 0 থেকে 5/2 রুট ওভার কস 5/2 মাইনাস এক্স, এটা করলে তুমি পেয়ে যাবা সাইন এক্স। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে সাইন এক্স, এখান থেকে কোয়াড্রেন্টকে চেঞ্জ করলে আমরা পেয়ে যাব কজ এক্স, এখান থেকে কোয়াড্রেন্ট চেঞ্জ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কসটা হয়ে যাবে সাইন এক্স ডিএক্স। আগে বলো এটা আমরা এই টার্মটা বুঝছি কিনা, আগে আমাকে কনফার্ম করো তোমরা এখান থেকে এখানে আসাটা বুঝছো কিনা, অর্থাৎ এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ তাহলে একটা দেখো, যেই ম্যাথটা আমার এরকম ছিল তাকে আমি এরকমভাবেও বলতে পারি, কোনো প্রবলেম হবে না, দুইটার বোথ আর সেম। এটা যদি আই হয় এটাও অবভিয়াসলি আই, বিকজ আমরা বলতে পারি দিস রুলস ইজ অ্যাপ্লিকেবল ফর দিস কনসেপ্ট। আমরা এই কনসেপ্টের জন্য এই রুলসটা অলওয়েজ অ্যাপ্লাই করতে পারবো, এবং এই রুলসটা অবশ্যই অ্যাপ্লাই করা যায়। শুধুমাত্র এই ম্যাথে আমরা এই রুলসটা নর্মালি অ্যাপ্লাই করি, অন্য কোনো ম্যাথে অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। ওই জন্য আমরা বলছিলাম এটা হচ্ছে একটা আমাদের এক্সেপশনাল ম্যাথ, কারণ অন্য মেথডে এই ম্যাথটা করতে গেলে প্রচুর বড় হয়ে যায়, আর এভাবে করলে ম্যাথটা অনেক ছোট হয়ে যায়। জাস্ট তুমি এই কাজটা যদি করতে পারো, এর পরের কাজটা ছোটো বাচ্চার ম্যাথ। জাস্ট এই কাজটা হচ্ছে এখানে মডারেট লেভেলের কনসেপ্ট, যে আমাদের এখান থেকে আমরা দেখো শর্তটা কি, শর্তটা হচ্ছে আমি আবার বলি, হ্যাঁ
একজন বললো বুঝছি কিন্তু কেন করছি সেটা বুঝি নাই, কেন করছো সেটা বুঝো নাই, সেটা 2 লাইন পরেই বুঝবা। কিন্তু আগে তোমাকে আমি গত ক্লাসে কিন্তু এই কনসেপ্ট করাই ফেলছি। দেখো প্রথম কথা, তুমি কিভাবে বুঝবা ভাই এই কনসেপ্ট করতে হবে। জেনারেল যত কনসেপ্ট, ওই কোনো কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করার মতো ওয়ে নাই, তুমি খেয়াল করে দেখো নাই। তাহলে আমার এখানে নতুন কনসেপ্ট আনতে হবে। নতুন কনসেপ্টের ক্ষেত্রে এই কনসেপ্ট তখনই করা যাবে যখন আমার এখানে 0 থাকবে, লোয়ার লিমিটটা 0, আপার লিমিটটা এ মিনস এনি কাইন্ড অফ ভ্যালু। তখন তুমি যে কাজটা করতে পারবা, এই ফাংশনটার জায়গায় যদি তুমি এক্সটাকে a মাইনাস এক্স দ্বারা শিফট করো, তোমার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, বোথ আর এক্স্যাক্টলি ইকুয়াল। তো আমরা বলতে পারবো লিমিট আগের মতোই থাকলো, শুধু এক্সের জায়গায় a মাইনাস এক্স আসলো। এবার আসো এখানে সেম ভাইয়া, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট π/2, দিস ইজ ফাংশন অফ এক্স, এটা হচ্ছে এক্সের ফাংশন। তাহলে তুমি যতগুলো এক্স আছে প্রত্যেকটা এক্সের জায়গায় 5/2 মাইনাস এক্স বসাবা। এক্সের জায়গায় 5/2 মাইনাস এক্স, এক্সের জায়গায় 5/2 মাইনাস এক্স, এক্সের জায়গায় 5/2 মাইনাস এক্স। সুবিধা হলো কি, সুবিধা হলো হচ্ছে ভাইয়া, যদি আমি এই কাজটা করি কোয়াড্রেন্ট চেঞ্জ করার পর দেখতে এরকম একটা কনফিগারেশন পেয়ে যাচ্ছি, এবং সেই কনফিগারেশনটাকে আমি এখানে লিখে রাখি i = 0 থেকে 5/2 রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার কজ এক্স প্লাস রুট ওভার সাইন এক্স। এটাকে নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটাকে নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ওকে, তাহলে আমি দেখলাম এই কাজটা করার কারণে আমার উপরেও একটু পরিবর্তন আসছে, নিচেও একটু পরিবর্তন আসছে, কিন্তু নিচের পরিবর্তনটা এমনভাবে আসছে সেই পরিবর্তনটাকে পরিবর্তন বলার কোনো মানে হয় না, কারণ রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স যে কথা, রুট ওভার কজ এক্স প্লাস সাইন এক্সও সেম কথা। এই তোমরা একটু আমাকে বলো তো দুইটা টার্মের একটু ভালোভাবে তাকাই দেখো, নিচে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স আছে, একটার উপরে রুট ওভার কজ এক্স, আরেকটার উপরে রুট ওভার সাইন এক্স। তাহলে হরের মতো করে উপরে আনতে হলে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনকে কী করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ কী করতে হবে বলো তো? ফাইনালি আমাকে আয়ের মান বের করতে হবে। শারমিন আক্তার, ভাইয়া অনলি 5/2 বসানো যাবে না? না 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 না, আমার রুলসটা কী ছিল? আমার রুলস ছিল 0 থেকে যদি a থাকে তুমি এক্সের জায়গায় a মাইনাস এক্স বসাতে পারবা, a বসাতে পারবা না, a মাইনাস এক্স বসাতে হবে। আর এই কনসেপ্টটা শুধুমাত্র আমার এই ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল। এই ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল মানে হচ্ছে স্পেশালি আমার বইতে এক্সেপশনাল ম্যাথ আছে, এটাই এক্সেপশনাল ম্যাথ। হ্যাঁ অবভিয়াসলি ভাই যোগ করতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, পরীক্ষায় যে কোয়েশ্চেনটা করবে সেটা হচ্ছে এটা, এই কোয়েশ্চেনটাকে কিন্তু আমি আয় ধরে নিছি, এর মানে তোমাকে আয়ের মান বের করা মানে হচ্ছে তোমার যোগাযোগের আনসার বের করা শেষ। আমি তোমাদের কথা মতো 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করলাম, যোগ করলে কি হবে দেখো, i প্লাস i সমান হচ্ছে 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5/2, এখানে আছে কজ এক্স আর এখানে আছে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5/2, এখানে আছে রুট ওভার সাইন এক্স, এখানে আছে রুট ওভার কজ এক্স প্লাস রুট ওভার সাইন এক্স ডিএক্স। একটা জিনিস খেয়াল করো তো, মনে করি ইন্টিগ্রেশন অফ আমাদের a প্লাস বি ডিএক্স আছে, তোমরা কি করতা, আমাদের ইন্টিগ্রেশন অফ মনে করো 3 থেকে 4 a প্লাস বি ডিএক্স আছে, তুমি কি করতা, অবভিয়াসলি ভাইয়া আমাদের 3 থেকে 4 মনে করো a প্লাস বি না, a প্লাস বি তোমরা তো কনস্ট্যান্ট মনে হবে, মনে করো x1 প্লাস x2 ডিএক্স, তখন তুমি কি করতা ভাইয়া 3 থেকে 4 x1 ডিএক্স প্লাস 3 থেকে 4 x2 ডিএক্স এরকম করতা, ঠিক কি না? অবশ্যই। এর মানে হচ্ছে আমরা কি দেখলাম, দেখো লিমিটটা ঠিক রেখে এবং যার রেসপেক্টে যোগাযোগকরণ করতেছি তাকে ঠিক রেখে দুইটা একসাথে যোগ আকারে থাকলে তাকে আলাদা আলাদা যোগাযোগকরণের যোগ আকারে বলা যায়। তাহলে আমি ঠিক উল্টা কাহিনী এটা বলতে পারি না, যদি দুইটার লিমিট সেম থাকে যার রেসপেক্টে যোগাযোগকরণ করতে সেও সেম থাকে, তাহলে আমি রিভার্স হইতে আগাই, তাহলে আমরা তাদেরকে এভাবে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে আমার এখানে দেখো, এখানে লিমিট যা, এখানেও লিমিট তা, এখানে যার রেসপেক্টে এখানেও তার রেসপেক্টে,
তাহলে এই দুইটাকে যোগ করা মানে হচ্ছে এই জিনিসটাকে ঠিক রেখে ভিতরে জিনিসটা যোগ করে দেওয়া। তাহলে আমি সেই কাজটাই করতেছি। এটা এক্সেপশনাল একটা ম্যাথ, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টুয়াইজ আই ইকুয়ালস টু লিমিটের মতোই আছে 0 থেকে π/2, 0 থেকে π/2, ভিতরের দুইটা জিনিসকে যোগ করে দিব। এটা প্লাস এটা যোগ করলে এটা লসাগু হয়, যোগ করলে কি হবে দেখো, cos x প্লাস sin x, আর নিচেও আছে √cos x প্লাস √sin x dx। অ্যাকচুয়ালি উপরে নিচে কি কাটাকাটি। তো উপরে নিচে কাটাকাটি হইলে আমরা বলতে পারতেছি টুয়াইজ আই ইকুয়ালস টু 0 থেকে π/2 dx। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিছু নাই মানে হচ্ছে যোগজীকরণ করলে x আসবে, আর এদিকে হচ্ছে আমার π/2, এদিকে হচ্ছে 0। তাহলে আমার আপার লিমিট π/2 মাইনাস 0, এর মানে আমরা দেখতেছি টুয়াইজ আই এর মান হচ্ছে π/2। তাহলে সুতরাং আই এর মান হচ্ছে π/4। দ্যাটস ইট, এটা আমার আনসার। অন্য নিয়মে করতে গেলে এটা হচ্ছে বিশাল একটা ম্যাথ, আমি করে দেখছিলাম। এটা আমি জীবনে প্রথম শিখছি হচ্ছে এই নিয়মটা ভার্সিটিতে উঠা। ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথ কোর্স করার সময় তখন এক স্যারে এই নিয়মটা করেছিল, খুব মজা লাগছিল এই কোর্সটা, মানে এই নিয়মটা শিখে, কারণ এর আগে আমি জানতাম না এটা। আসলে আমাদের সময় হয়তো আমাদের কেউ এত ডিটেলস বলেও নাই সুন্দর করে, যার কারণে ঝামেলা হয়ে গেছিল। বৃষ্টি, আয় না ধরে অন্য কোনো কিছু ধরলে হবে? তুমি যে কোনো কিছুই ধরতে পারো, তবে আমরা আয় ধরি কারণ হচ্ছে ইন্টিগ্রেশন যেহেতু করতেছি, আয় মানে হচ্ছে আমাদের ভ্যালুস অফ ইন্টিগ্রেশন মিন করে। কাহিনী এত জটিল না, তো তুমি যতটুকু জটিল মনে করতে এতটুকু জটিল না, আবার খুব সহজও না। একবার মানে জীবনে না করা থাকলে সমস্যা, বাট একবার যেহেতু করা আছে দেখবে এরপর আর কখনো ঝামেলা হবে না। সেই জিনিসটা হচ্ছে কি, তুমি জাস্ট দেখো প্রশ্ন যেটা আছে ওটার মধ্যে এক্সের জায়গায় π/2 মাইনাস এক্স বসালে আরেকটা পেয়ে যাবে। তো দুইটা জিনিস তো সেম, এটাও আই, দুইটাকে যোগ করে দিলে কাটাকাটি যাচ্ছে। এরপরে এক্স আমাদের কিচ্ছু নাই মানে হচ্ছে 1কে যোগজীকরণ করলে এক্স বসাই দিলাম, এখান থেকে আয়ের মান বের করছি, শেষ। তো এটা হচ্ছে আমার এক্সেপশনাল ম্যাথ। আমাদের যদি কখনো কোয়েশ্চেন কঠিন করতে চাই এই ধরনের ম্যাথ আসতে পারে, আর যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা আছে অবশ্যই তুমি এই ম্যাথটা করে রাখবা। বুঝছি কিনা বলো? তাহলে আমাদের আর না, অনেক করাইছি তো, ওভারঅল শেষ। তাহলে আমাদের যোগজীকরণ ধরতে গেলে শেষ। আর তোমাদের আমি এই ক্লাসটার পরে আমি কালকেই আরেকটা ক্লাস দিয়ে দিব, কারণ সেই ক্লাসটা রেডি করা আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। তো ক্ষেত্রফল সংক্রান্ত ওই ক্লাস হচ্ছে বেসিকটা আছে, এরপরে আমি আরেকটা ক্লাস নিয়ে আমরা কাভার করে দিব কি তার যে আমাদের কোনগুলো ম্যাথ করে দিব, এক্সট্রা যে ম্যাথগুলো করা লাগবে সবগুলো ম্যাথ আমি সেকেন্ড আরেকটা ক্লাসে করে দিব। তাহলে আর দুইটা ক্লাসই বাকি আছে, একটা ক্লাস আমি কালকেই দিয়ে দিব, আরেকটা ক্লাস হচ্ছে এর পর দিনই আমরা হয়তো দিয়ে দিব, মানে যে কোনো একদিন অ্যারেঞ্জ করবো আরেকটা ক্লাস, সেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমাদের যোগজীকরণ শেষ হবে। তো লাস্ট ক্লাসটা আমার লাইভে নেওয়ার আমাদের, হ্যাঁ ছুটি আমার লাস্ট ক্লাসটা লাইভে নেওয়ার ইচ্ছা আছে। আর যদি রমজানে তো সেক্ষেত্রে হয়তো ক্লাসটা রাতের 11টার দিকে নিতে হবে। শেষ তো আমাদের 10, এটা কি ছিল গতদিন শেষ করছি, এটা 10F, হ্যাঁ। এরপর 10G হচ্ছে যোগজীকরণের অ্যাপ্লিকেশান, ওই যে ক্ষেত্রফল বের করা, সেই ক্ষেত্রফল বের করার প্রথম ক্লাস তুমি পেয়ে যাবা, কালকেই পেয়ে যাবা, আজকে রাতেই আমি লিঙ্ক দিয়ে দিব, তুমি করে নিবা। এরপরে পরশু দিন আমরা শেষ করে দিব একবারে। হয়তো পরশু দিনের ক্ষেত্রে আমার দেখা যাবে ক্লাসটা আমরা লাইভে নেওয়ার চেষ্টা করব, তবে সেটা হয়তো রাতের 11টা বাজে নেওয়া লাগতে পারে। এর মাধ্যমে আমাদের যোগজীকরণের পরিসমাপ্তি আশা করতেছি। ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা হবে না। আমি জানি আসলে আমি কি পরিমাণ যোগজীকরণ তোমাদের করাইছি, এতগুলো কেউ করাবে না আসলে। তবে এটা বলতে পারি তুমি এই মুহূর্তে যতটুকু যোগজীকরণের বস, আমি
অ্যাডমিশনের পরেও এতটুকু বস ছিলাম না। ওকে, তাহলে আমরা প্রায় শেষ প্রান্তে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আর 2টা ক্লাসই। সো একটা ক্লাস তুমি আজকে রাতে বা কালকের মধ্যে পেয়ে যাবা, আর একটা ক্লাস তো পরের দিন দিলে আমাদের যোগাযোগকরণের শেষ। সবাই আমাকে মিষ্টি খাওয়াই দিও। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।